আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আমাদের যে ধারাবাহিক সাতকাহন অনলাইন কোর্সগুলো চলতেছিল, আজকে এর ক্লাস নাম্বার হচ্ছে 22 নাম্বার ক্লাস। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। যারা জমি জমা সংক্রান্ত বিষয়ে আসলে আইনগত ভিত্তিতে সবকিছু বুঝতে চান তাদের জন্য। আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, অর্থাৎ সম্পত্তি হস্তান্তর আইন 1882। এই যে আইনটা, মূল আইনটা ইংরেজিতে প্রস্তুত, তাই আইনটাকে আমরা যতই বাংলা অনুবাদ করে পড়ি, যদি বাংলা অনুবাদ করে আমরা পড়ি, আইনটার আমরা কিছুই বুঝবো না। তো এই জন্য সবাইকে জাস্ট একটু রিকোয়েস্ট করব যে অ্যাটলিস্ট নোটগুলো তো যারা এই আমাদের কোর্সে আসছেন তারা তো পাবেনই, তারপরেও যদি আপনি ক্লাস চলাকালীন নিজে যদি কিছু হ্যান্ড নোট করার চেষ্টা করেন তাহলে কিন্তু খুব বুঝে আসবে। যদি এই আইনটা অনেক একটা লম্বা চড়া আইন, 137টা সেকশনের একটা আইন, তারপর আমরা ট্রাই করব মোটামুটি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে আইনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরার জন্য। আর আইনের যে বাংলা, যেহেতু এটা ইংলিশে প্রস্তুত, তো অনেকেই বলবেন যে ভাই আমরা কোন বইটা ক্রয় করব। বাজারে আপনারা অসংখ্য বই পাবেন, আপনারা যে কোনো বই ক্রয় করতে পারেন, এখানে কোনো ধরা বাঁধার নিয়ম নাই। প্রতিটা বইয়ে আপনারা আইন একই রকম পাবেন। তো যাক, আমরা আপনাদেরকে যে বলেছি যে জমি জমার ভূমি আইনের সাতকাহন বইটি যখন আমরা পাবলিশ করব, সেখানে কিন্তু আমরা এই আইনটার বাংলাও তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা সেখান থেকে উপকৃত হবেন। তবে আপনারা বাজার থেকে যে কোনো বাংলা বই নিতে পারেন, তবে সবসময় ট্রাই করবেন যে বইটাতে ইংরেজি আছে, সাথে অনুবাদ করা আছে, ওইরকম বইগুলো নেওয়ার জন্য। তাহলে আপনার উপকারে আসবে। তো চলুন আজকের ক্লাসটা আমরা শুরু করি। তো আজকের ক্লাসটাতে আমরা যেই ইংলিশ যে আইনটা আছে আপনারা দেখতেছেন, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, প্রথমেই এই কয়েকটা জিনিস বুঝার আমরা চেষ্টা করব। সামান্য কয়েকটা জিনিস যদি আমরা না বুঝি, আইনের ভিতরে গিয়ে কিন্তু আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে না, বারবারই আপনারা প্রশ্ন করবেন। আমরা আজকের ভিডিওটাতে অনেকগুলো সেকশনে বিভক্ত করব, তো এই জন্য আপনাদের যদি কোনো সেকশনে বুঝতে যদি অসুবিধা হয়, তখনই আপনারা জানতে চাবেন যে আসলে জিনিসটা কি বা এখানে কি বোঝানো হচ্ছে। তো জাস্ট আমরা যদি আপনাদেরকে জাস্ট এতটুকু বলি, আইনের যে হেডলাইন সেটাই দেওয়া আছে, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট। এখন এইখানে তিনটা শব্দকে যদি জাস্ট আমরা বুঝি, আইনের মোটামুটি 20% আমরা বুঝে যাব। একটা হচ্ছে ট্রান্সফার, একটা হচ্ছে প্রপার্টি, একটা হচ্ছে অ্যাক্ট। এই তিনটা জিনিস আগে আমাদের বুঝতে হবে, তারপরে আমরা আইনের ভিতরে যাব। তো আপনাদের জন্য জাস্ট আমি এগুলো হাতে ট্রাই করেছি, জাস্ট যাতে আপনাদের খুব সহজে বুঝে আসে এজন্য। তো বন্ধুরা, প্রথমে আমরা ট্রান্সফার জিনিসটা বুঝি। আমরা যে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট পড়বো, আসলে হস্তান্তর জিনিসটা কি বা হস্তান্তর কিভাবে হয়। তো এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পাই, হস্তান্তরটা দুই ভাবে হইতে পারে। একটা হচ্ছে স্বেচ্ছায়, আপনার নিজ ইচ্ছায়, যেটাকে আমরা বলি ভলেন্টিয়ার হতে পারে। আরেকটা হচ্ছে বাই অপারেশন অফ ল বা আইনের কারণে হতে পারে। তাহলে আমরা যে হস্তান্তরটা দুই ভাবে হবে, একটা আপনি ইচ্ছা করতে পারেন, আরেকটা হচ্ছে আপনার ইচ্ছা থাকুক বা না থাকুক, আইনের কারণে সেটা অটোমেটিক হস্তান্তরিত হয়ে যাবে। এখন আপনি যে ইচ্ছায় হস্তান্তর করবেন, এটা আবার দুই প্রকার হতে পারে। একটা হয়তো আপনি ইচ্ছা পোষণ করলেন, আপনি যখন মারা যাবেন তারপরে কিভাবে বন্টিত হবে, যেটাকে আমরা উইল বা ওসিয়ত বলি। আরেকটা হচ্ছে যে আপনি জীবিত থাকতেই, উইল ছাড়া, যখন আপনি জীবিত আছেন তখন জীবিত ব্যক্তিদের মধ্যে সম্পত্তিটা হস্তান্তর হবে। তো আমাদের আলোচনার বিষয় কিন্তু এটাই, যে জীবিত ব্যক্তিদের মাঝে সম্পত্তি যে হস্তান্তর, সেটাই আলোচনা করে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট বা সম্পত্তি হস্তান্তর আইন। অপরপক্ষে আমরা বাই অপারেশন অফ ল বা আইনের কারণে যদি দেখি, এটা আবার দুই প্রকার হতে পারে। হতে পারে আপনাকে বাধ্য করতে পারে আদালতে, যে কোনো প্রকার জাজমেন্ট বা ডিক্রি দিয়ে আপনাকে বাধ্য করতে পারে যে আপনি এই সম্পত্তিটা হস্তান্তর করেন। সেখানে আপনার ইচ্ছা থাকুক বা না থাকুক, আইনের কারণে এটা হস্তান্তরিত হয়ে যাবে। আরেকটা হচ্ছে যে উত্তরাধিকার বা সাকসেশন, আপনি যখন মারা যাবেন, আপনার ইচ্ছা থাকুক বা না থাকুক, বাই অপারেশন অফ ল অটোমেটিক আপনার যারা বৈধ রিপ্রেজেন্টেটিভ থাকবে, বৈধ উত্তরাধিকারী থাকবে, তাদের কাছে সম্পত্তিটা চলে যাবে। তাহলে প্রথমেই আপনার এই বেসিক জিনিসটা আপনি সহজ বাংলা যদি আমরা আপনাদেরকে বলি, ট্রান্সফার তাহলে দুই ভাবে হবে। আপনার ইচ্ছায় হতে পারে,
আইনের কারণে হতে পারে। যদি আপনার ইচ্ছা হয় হয় সেটাও দুই প্রকারের হতে পারে। আপনার মারা যাওয়ার পরে যেটা হবে, যেটাকে আমরা উইল বা ওসিয়ত বলি, আপনি ইচ্ছা পোষণ করতে পারেন। আরেকটা হচ্ছে আপনি জীবিত থাকতে হয় আজকে অথবা কালকে, আপনি জীবিত থাকতে জীবিত ব্যক্তিদ্বয়ের মধ্যে যে সম্পত্তির হস্তান্তর, সেটাই আলোচনা করে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট। আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট আলোচনা করে না। তার মানে আমরা বুঝলাম উইল বা ওসিয়ত আমরা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে পাবো না। আদালতের আদেশে কিভাবে হস্তান্তরিত হবে আমরা পাবো না। উত্তরাধিকার সূত্রে কিভাবে হস্তান্তর হবে এটা আমরা পাবো না। আমরা টোটাল ট্রান্সফার অফ প্রপার্টিতে পাবো জীবিত ব্যক্তিদের মধ্যে সম্পত্তির হস্তান্তর। তো মূলত ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের ভিতরে যেই হস্তান্তর গুলো আলোচনা করা হয়েছে, প্রথমে এগুলো আমরা একটু মাথায় ধরার চেষ্টা করি। এখানে বিক্রয় সংক্রান্ত বিষয় আলোচনা করা আছে। এখানে সম্পত্তি কিভাবে আপনি বন্ধক দিবেন, বন্ধক সংক্রান্ত বিষয় আলোচনা করা আছে। সম্পত্তি কিভাবে আপনি লিজ বা ইজারা দিবেন, ভাড়া দিবেন, সে বিষয়ে আলোচনা করা আছে। সম্পত্তি কিভাবে আপনি এওয়াজ বা বিনিময় বা এক্সচেঞ্জ করবেন, এই বিষয়ে বলা আছে। সম্পত্তি কিভাবে আপনি দান করবেন বা হেবা করবেন, এটা বলা আছে। পূর্বে হেবাটা ছিল না, 2004 সালের পরে হেবাটাকেও দানের অন্তর্ভুক্ত করা হয়েছে। আরেকটা জিনিস যেটা অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা হচ্ছে অ্যাকশনেবল ক্লেম বা নালিশযোগ্য দাবি। টোটাল এই 6টি জিনিস যদি আপনি একটু মুখস্থ রাখতে পারেন, তাহলে টোটাল ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের মধ্যে এই জিনিসগুলাই আছে, অন্য কিছু নাই। তাহলে আমরা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের মধ্যে থেকে যে জিনিসগুলা বুঝবো: বিক্রয়, যে বিক্রয় কিভাবে হয়, কাকে বিক্রয় বলে, কিভাবে সংগঠিত হবে, বন্ধক জিনিসটা কি, এই যে ভাড়া দেওয়া ইজারা দেওয়া জিনিসটা কি, এক্সচেঞ্জ বা বিনিময় জিনিসটা কি, গিফট বা দান জিনিসটা কি, আর নালিশযোগ্য দাবি যেটাকে আমরা বলি অ্যাকশনেবল ক্লেম। তো টোটাল এই আইনটাতে 137টার মতো ধারা আছে। টোটাল 137টার মতো ধারা আছে, সেটা জাস্ট আমরা একটু পরে দেখতেছি। তো ওভারঅল অর্থে আমরা এগুলো কিন্তু বিস্তারিত পড়বো, যে বিক্রয়টা কি, বন্ধকটা কি, ইজারা কি। তো এর জন্য যখনই যে সেকশনটা ক্লাসটা হবে বা যেটা হতে যাচ্ছে, সেখানে যদি না বুঝেন আপনি জাস্ট টু দা পয়েন্ট প্রশ্ন করবেন। তাহলে আমরা আইনে থেকে ট্রান্সফার শব্দটা বুঝলাম এতক্ষণে, যে ট্রান্সফার জিনিসটা কি। এখন চলে আসি আমরা প্রপার্টি, যে আসলে প্রপার্টি জিনিসটা কি, আমরা যে জিনিসটাকে হস্তান্তর করব সেই জিনিসটা আসলে কি। তো আমরা যদি দেখি যে প্রপার্টিটাকে আমরা দুটা ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হচ্ছে টেনজিবল প্রপার্টি, যেটাকে আমরা স্পর্শ করতে পারি, যেমন আপনার মোবাইলটা আছে, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, যেটা আপনি হাতে স্পর্শ করতে পারেন, এটাকে বলা হয় টেনজিবল প্রপার্টি। আর যেটাকে আপনি স্পর্শ করতে পারেন না, সেটাকে বলা হচ্ছে যে অস্পর্শযোগ্য, যেটা ইনটেনজিবল প্রপার্টি। যেমন আপনার বীমা করা আছে, যেমন আপনি কারো কাছে টাকা পয়সা পাবেন, এটা কিন্তু আপনি হাতে স্পর্শ করতে পারেন না, এটা আপনার একটা দাবি। যারা মহিলা আছেন, স্বামীর কাছে মোহরানা পাবেন। আপনি, আপনাকে কেউ একটা চেক দিয়েছে, চেকের মাধ্যমে আপনি টাকাটা নিতে পারবেন। এই যে চেকটা দিয়েছে, যে আপনি চেকের মাধ্যমে টাকা পাবেন, এই জিনিসগুলো আপনি স্পর্শ করতে পারবেন না, এগুলোকে বলা হচ্ছে ইনটেনজিবল। তারপর যদি আমরা পরবর্তীতে এই যে যেটা আমরা স্পর্শ করতে পারি, এটাকে যদি আমরা আমরা দুটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মুভেবল প্রপার্টি, আরেকটা হচ্ছে আমাদের ইমুভেবল প্রপার্টি। তো আমাদের আসলে আলোচনার বিষয় কিন্তু এটাই, যে টেনজিবল, মুভেবল এবং ইমুভেবল প্রপার্টি। টোটাল 137টা ধারার মধ্যে যদি আমরা 122 নম্বর ধারাটা বাদ দেই, টোটাল প্রপার্টিটা, টোটাল ট্রান্সফার অফ প্রপার্টি কিন্তু আমাদের এই ইমুভেবল প্রপার্টি নিয়ে আলোচনা করে, যেটা স্থাবর সম্পত্তি, সেটা নিয়ে আলোচনা করে। শুধুমাত্র 122 নম্বর যে ধারাটা আছে সেটা দুটো নিয়েই আলোচনা করে। এটা ছাড়া আমরা জানি, যেমন অনেকে লেখক আছেন, তারা বই লেখেন, তো বই লেখার ক্ষেত্রে অথবা নানা প্রকার জিনিস নিজে ক্রিয়েশন করেন, তো এই জন্য এগুলোকে বলা হয় ইন্টেলেকচুয়াল প্রপার্টি। যেগুলো আছে এগুলো আমরা দেখতে পারি না, তো এগুলো হচ্ছে আমাদের স্পর্শ অযোগ্য, যেগুলোকে আমরা অস্পর্শযোগ্য বলতেছি, ইনটেনজিবল। তাহলে আমরা প্রপার্টিটা বুঝলাম। প্রপার্টি প্রথমত আমরা দুই ভাগে ভাগ করি, একটাকে আমরা স্পর্শ করতে পারি, একটাকে স্পর্শ করতে পারি না। টেনজিবল, ইনটেনজিবল। যেটা আমরা স্পর্শ করতে পারি এটা আবার দুই প্রকার, একটা স্থাবর আর একটা অস্থাবর। তো আমরা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের 122 ধারা বাদ দিয়ে টোটাল সবকিছু স্থাবর সম্পত্তি নিয়ে আলোচনা করে, শুধু 122 ধারাটা অস্থাবর সম্পত্তি নিয়েও আলোচনা করে। এখন আসলে সম্পত্তি কাকে বলে, এই জিনিসটা আমরা কোথায় পাবো, সম্পত্তি কাকে বলে? তো এটা যদি আমরা দেখতে যাই, বাংলাদেশে এখন পর্যন্ত আইনগুলোতে সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদে এক প্রকার আলোচনা করা আছে, জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897 এক প্রকারের সংজ্ঞা দেওয়া আছে। আমরা আজকে যেটা সম্পত্তি হস্তান্তর আইন পড়বো, সেখানে এক প্রকারের সংজ্ঞা দেওয়া আছে। 1908 সালের যে রেজিস্ট্রেশন আইন, সেখানে এক প্রকারের সংজ্ঞা দেওয়া আছে।
এখন এই প্রপার্টিটা আপনি কোন আইনের ক্ষেত্রে প্রয়োগ করতেছেন তার উপর ভিত্তি করে প্রপার্টির সংজ্ঞা আসবে। তার মানে আমরা ইউনিভার্সাল কোনো কিন্তু সম্পত্তি কাকে বলে সেটা পাবো না। আপনি আইনগুলো কোনটি কোথায় প্রয়োগ করতেছেন তার উপর ভিত্তি করে আপনাকে সংজ্ঞাটা নিতে হবে। অর্থাৎ নর্মাল আমরা বলতে পারি যে আসমানের উপর থেকে নিয়ে জমির নিচ পর্যন্ত যা কিছু আছে সবই প্রপার্টি। কিন্তু যখন আপনি আইনের প্রয়োগ ঘটাবেন তখন কোন আইনের ক্ষেত্রে আপনি প্রপার্টি শব্দটা ইউজ করতেছেন আপনাকে সেই আইনের ডেফিনেশনটা দেখতে হবে যে আসলে এই আইনে প্রপার্টি বলতে কি বোঝানো হচ্ছে। জাস্ট আমরা একটু পরে দেখবো যে আমাদের ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে সম্পত্তি বলতে কাকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা দুটো জিনিস বুঝলাম, ট্রান্সফার হয়ে গেল, আমাদের প্রপার্টি হয়ে গেল। এখন চলে আসি আমরা অ্যাক্ট, যেহেতু ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট লেখা আছে তো অ্যাক্ট জিনিসটা কি এটাও একটু আমরা বুঝে নেই। তো দেখেন আমরা সংবিধানের যে গুরুত্বপূর্ণ ধারাগুলো পড়েছি, যে হয়তো আপনাদের মনে থাকার কথা আমাদের প্রথম দিক থেকে, সেখানে আমরা 80 নাম্বার যে অনুচ্ছেদ আছে সেখানে আমরা দেখেছি কিভাবে আইন প্রণয়ন করা হয়, এবং 93 যে অনুচ্ছেদে আমরা দেখেছি কিভাবে অর্ডিন্যান্স জারি করা হয়। তার মানে একটা আইন যেটা হয় সংসদেই পাশ হয়, আর অর্ডিন্যান্স গুলা রাষ্ট্রপতি জারি করতে পারেন। তো আইনটা প্রথমেই একটা খসড়া প্রস্তুত করা হয়, সেটাকে একটা ড্রাফট হিসাবে এই খসড়াটা প্রস্তুত করার পর বিল আকারে সংসদে পেশ করা হয়। সেখানে নানা প্রকার ভাবে তার উপর বিতর্ক হয় যে কি ভুল ত্রুটি আছে। যদি ভুল ত্রুটি থাকে সেটাকে আবার সংশোধনের জন্য প্রেরণ করা হয়। পরে সেটাকে অধিকাংশের যদি হ্যাঁ থাকে তখন সেটাকে আইন হিসাবে পাশ করা হয় এবং সর্বশেষ রাষ্ট্রপতির সেটা অনুমোদন নেওয়া হয়। তো এগুলো আলোচনা করা আছে আমাদের সংবিধানের 80 নাম্বার আর্টিকেলে, বলা আছে যে আইন জিনিসটা কিভাবে পাশ হবে। আর 93-তে বলা আছে যে অর্ডিন্যান্স জিনিসটা কিভাবে পাশ হবে। জাস্ট আরেকবার দেখে নিবেন তাহলে মনে আসবে। তো যে কোনো আপনি যখন আইনের শেষে অ্যাক্ট দেখবেন, যেমন ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, অ্যাক্ট শব্দটা আসলে আপনার মাথায় দুটো তারিখ মনে আসতে হবে। একটা হচ্ছে ইনঅ্যাক্টমেন্ট ডেট, যে আইনটা কত তারিখে পাশ হলো। আর একটা হচ্ছে ইনফোর্সমেন্ট ডেট, যে আইনটা আসলে কত তারিখ থেকে এটা কার্যকর হবে। তাহলে যেই কোনো অ্যাক্ট যখন আপনার মাথায় আসবে আপনার দুটো তারিখ মনে আসবে, একটা হচ্ছে কবে পাশ হলো, কবে থেকে কার্যকর। এখন কবে থেকে কার্যকর এর উপর ভিত্তি করে কিন্তু আবার আইনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রসপেক্টিভ ল, অর্থাৎ যে আইনটা পাশ করা হলো এটা অতীত থেকে কার্যকর হতে পারে। আজকে 2021 সালে যদি আমরা দেখি 30 তারিখে যদি একটা আইন পাশ করা হয়, আইনটা হয়তো 2020 সালে জানুয়ারি থেকেও কার্যকর হতে পারে, অথবা ভবিষ্যতে কেউ কার্যকর হতে পারে। তাহলে কার্যকরের দিক থেকে প্রধানত আইন দুই প্রকার হয়, একটা হচ্ছে প্রসপেক্টিভ যেটা ভবিষ্যতে কার্যকর হবে, অর্থাৎ আজকে পাশ হলো 1 বছর 2 বছর 3 বছর এমনকি 5 বছর পরেও কার্যকর হতে পারে। যেমন মুসলিম পারিবারিক অধ্যাদেশ আমরা জানি 1958 সালে পাশ করা হয়েছে। এটা কার্যকর করা হয়েছে কবে? 1961 সালে। মোটামুটি প্রায় 3 বছর পরে। আরো নানা প্রকার আইন পাবেন যেগুলো পাশ করার পরে অনেক দিন পরে কার্যকর করা হয়েছে। আমাদের বর্তমানে যে সিপিসি যেটা আছে, এটা যখন সর্বপ্রথম কোডিফাই করা হয়, পাশ করা হয় 1859 সালে, এটাকে প্রথম প্রয়োগ করা হয় 1862 সালে। তার মানে অনেক দিন পরে। তো এর জন্য আমরা আইনের এই প্রয়োগের দিক থেকে যেটা দেখবো সেটা হচ্ছে যে এটা কবে থেকে কার্যকর তার উপর ভিত্তি করে আইনটা দুই ভাগে বিভক্ত হবে। তো জাস্ট দয়া করে আপনারা যদি এখানে আটাআটি না করেন সেটাই ভালো হয়। যাক, আমি পারমিশনটা অফ করে দিছি। একটা সেকেন্ড, না হলে লেখাগুলো দেখা যাবে। তাহলে যে কোনো আইন যখন আপনি অ্যাক্ট শুনবেন দুটা তারিখ মনে আসবে, একটা হচ্ছে যে কবে পাশ হলো আর একটা হচ্ছে কবে থেকে কার্যকর। কবে থেকে কার্যকর উপরে ভিত্তি করে আইনটা আবার দুই ভাগে বিভক্ত, একটা অতীত থেকে কার্যকর হতে পারে যেটাকে আমরা বলি রেট্রোস্পেক্টিভ, আরেকটা যেটা ভবিষ্যতে কার্যকর হতে পারে এটা হচ্ছে প্রসপেক্টিভ। এ দুটোর বাইরেও আরেক প্রকারের ইফেক্ট আছে যেটা সচরাচর আলোচনা করা হয় না, সেটা হচ্ছে রেট্রো অ্যাক্টিভ। অর্থাৎ একটা আইন ভবিষ্যৎ থেকে কার্যকর হবে কিন্তু অতীতের ঘটনাকে সে স্মরণ করবে। তো সেটি আমরা এখানে ইনক্লুড করি নাই। প্রধানত এই দুই প্রকারেরই আমরা পাবো, একটা হচ্ছে প্রসপেক্টিভ, একটা হচ্ছে রেট্রোস্পেক্টিভ। তো যাক, মোটামুটি এটা ছিল আমাদের বেসিক কিছু ধারণা আইন সম্পর্কে। আশা করি আপনারা এতটুকু বুঝতে আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। তারপরও আরেকবার আমরা সামারি করে দিব এই জন্যই, কারণ এই আইনটা কিন্তু একটা বিশাল আইন এবং খুবই একটা জটিল আইন। তাই দয়া করে যদি আপনারা যত্ন সহকারে বারবার একটু পড়ার চেষ্টা করেন তাহলে আপনাদের মনে থাকবে।
তাহলে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে যে ট্রান্সফার দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে আপনার স্বেচ্ছায় নিজের ইচ্ছায় হতে পারে অথবা আইনের কারণে হতে পারে। নিজের ইচ্ছায় যদি হয় সেটা আপনার উইলের মাধ্যমে হতে পারে, যেটা আপনার মারা যাওয়ার পরে কার্যকর হবে। আর একটা হচ্ছে আপনি জীবিত থাকতে জীবিত ব্যক্তিদ্বয়ের মধ্যে হতে পারে। আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই আমাদের জীবিত ব্যক্তিদের মধ্যে সম্পত্তি হস্তান্তর। আর যদি বাই অপারেশন কোনো সম্পত্তি হস্তান্তর হয়, এটা আদালতের আদেশে হতে পারে অথবা উত্তরাধিকার আইনের কারণে হতে পারে। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে আমরা প্রধানত বিক্রয়, বন্ধক, ইজারা, বিনিময়, দান, নালিশযোগ্য দাবি বা অ্যাকশনেবল ক্লেম নিয়ে আলোচনা করব। আর প্রপার্টি বলতে আমরা যেটা বলেছি, প্রপার্টিটা আমরা প্রধানত চার প্রকার আইনে চার প্রকার সংজ্ঞা পাবো। সংবিধানে পাবো, জেনারেল ক্লজেস অ্যাক্টে পাবো, সম্পত্তি হস্তান্তর আইনে পাবো, রেজিস্ট্রেশন আইনে পাবো। আমরা কোন আইনের ক্ষেত্রে সম্পত্তি শব্দটা বা ট্রান্সফার প্রপার্টি শব্দটা ব্যবহার করতেছি তার উপর ভিত্তি করে এর সংজ্ঞাটা ভিন্ন হবে। তো যে কোনো সম্পত্তি দুই প্রকারের হয় প্রধানত, একটা হচ্ছে টেনজিবল আর একটা হচ্ছে ইনটেনজিবল। টেনজিবলের মধ্যে মুভেবল হতে পারে, ইমুভেবল হতে পারে। টোটাল আমাদের ট্রান্সফার অফ প্রপার্টি একটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের স্থাবর সম্পত্তি নিয়ে আলোচনা করে শুধুমাত্র 122 নম্বর ধারাটা, সেটা আমাদের আলোচনা করে অস্থাবর সম্পত্তি নিয়েও। আর একটা আমরা বলেছি সংবিধানের 80 অনুচ্ছেদে বলা আছে আইনটা কি কিভাবে পাস হবে, 93-তে বলা আছে অর্ডিন্যান্স জিনিসটা কি। তো আইনের দুটো ডেট থাকে, একটা হচ্ছে পাশের তারিখ, একটা হচ্ছে কবে থেকে কার্যকর। কবে থেকে কার্যকর এটা আবার দুই ভাবে হতে পারে, অতীত থেকে কার্যকর, ভবিষ্যৎ থেকে কার্যকর। তো আশা করি এই বেসিক জিনিসটা আপনাদের সকলের মাথায় চলে যাওয়ার কথা। যদি না যায়, পরবর্তীতে ভিডিওটা রেকর্ড করা থাকবে, আপনারা আবার দেখে নিতে পারবেন সেখান থেকে। তো আমরা এখন চলে যাব আমাদের মূল যে শীট, সেই শীটের মধ্যে আমাদের যে আজকে 22 নাম্বার ক্লাস, এই ক্লাসে তো আমরা প্রথমেই এই জিনিসগুলো জেনে নিলাম, প্রপার্টি, ট্রান্সফার এবং অ্যাক্ট। তা আশা করি আপনাদের এই জিনিসটা আর ভুল হবে না। আর একটা কথা মনে রাখবেন, এই যে টেনজিবল জিনিসটা আছে এটাকে করপাল সম্পত্তিও বলা হয়, আর ইনটেনজিবল কে জাস্ট আমি একটু মার্ক করে দিই, যেটা টেনজিবল আছে বা স্পর্শযোগ্য সম্পত্তি সেটাকে করপাল সম্পত্তিও বলা হয়, আর যেটা আমাদের ইনটেনজিবল আছে সেটাকে ইনকম্পাল সম্পত্তিও বলা হয়। আর যেই আমাদের সংবিধানে যদি এখন আমরা চলে যাই যে সম্পত্তি সম্পর্কে কি বলা হয়েছে, যেহেতু আমরা বললাম এর ইউনিফাইড কোনো সংজ্ঞা নাই। তো সংবিধানে বলা হচ্ছে সম্পত্তি বলতে আপনার সকল স্থাবর অস্থাবর বস্তুগত নির্বস্তুগত সকল প্রকার সম্পত্তি, বাণিজ্যিক শিল্পগত উদ্দেশ্য যত প্রকার যা কিছু আছে, অর্থাৎ বিশাল একটা সংজ্ঞা দেওয়া আছে যে সম্পত্তি বলতে অনেক কিছুকে বোঝাবে। তারপর যদি আমরা জেনারেল ক্লজেস অ্যাক্টে যাই, এখানে এক প্রকারের সংজ্ঞা দেওয়া আছে। এখানে বলা হচ্ছে যে আপনার সম্পত্তি থেকে যে বেনিফিট আসবে, সেটাও একটা জমি থেকে যে বেনিফিটটা আছে, আপনি সেখানে চাষাবাদ করেন, সেখানে ধান গাছ লাগান, পাট লাগান, যাই লাগান, টাকা পয়সা আসে, সেটাও আপনার সম্পত্তি। অর্থাৎ এক এক আইনে এক এক প্রকার ভাবে সম্পত্তিটাকে করা হয়েছে। তারপর বলা হচ্ছে যেটা কোনো একটা জিনিস যদি মাটির সাথে অ্যাটাচ থাকে, পার্মানেন্টলি যদি ফেস্টেড থাকে, সেটাও আপনার একটা সম্পত্তি হবে। তারপর যদি আমরা ট্রান্সফার অফ প্রপার্টি দেখি, ট্রান্সফার অফ প্রপার্টি দেখতে বলা হচ্ছে যে ইমুভেবল প্রপার্টি ডাজ নট ইনক্লুড, এখানে জাস্ট এই শব্দটু বলা হচ্ছে যে ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টের মধ্যে যে আমরা ইমুভেবল প্রপার্টি পাবো, এটা স্ট্যান্ডিং টিম্বার। টিম্বার বলা হয় যে আসলে যে গাছগুলো দিয়ে কাট করা হয়, যখন একটা গাছকে কাটার পরে যে জিনিসটা থাকে সেটাই হচ্ছে টিম্বার। স্ট্যান্ডিং টিম্বার, গ্রোয়িং ক্রপ, যেমন আমাদের ধান গাছ আছে, পাট গাছ আছে, এটা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে ইমুভেবল সম্পত্তি হিসাবে গণ্য হবে না, অথবা যে ঘাসগুলা আছে এগুলা গণ্য হবে না। তো এই জন্য জাস্ট আমরা দেখবো যে আসলে আইনের সংজ্ঞাতে কি বলা আছে। একই রকম ভাবে রেজিস্ট্রেশন আইনে যদি আমরা দেখি, রেজিস্ট্রেশন আইনে আবার বলা আছে যে ইমুভেবল প্রপার্টি ইনক্লুড ল্যান্ড, বিল্ডিং, বেনিফিট, অর্থাৎ এখানে আবার বলা হচ্ছে জমিটাও হবে, বিল্ডিংটাও হবে, ফ্ল্যাটটাও হবে, সবকিছুই আবার ইমুভেবল প্রপার্টি হিসাবে গণ্য হবে। তাই আমরা যে আইনটা পড়বো ওই আইনের হিসাবে শব্দটিকে আমরা ব্যবহার করব। এটা ছাড়া যেহেতু আইনটা টোটালি ইংলিশে, আপনাদেরকে আমরা পিডিএফটাও দিয়েছি, আইনটা যখন আপনারা পড়তে যাবেন আইনের মধ্যে সেকশন শব্দটা পাবেন, আইনের মধ্যে আপনারা আর্টিকেল শব্দটা পাবেন। যেমন আমরা যখনই সংবিধানের কথাটা বললাম আমরা আর্টিকেল শব্দ ব্যবহার করতেছি, যখন আইনের কথা বলতেছি আবার সেকশন ব্যবহার করতেছি। তো আর্টিকেল এবং সেকশনের মধ্যে যদি আমরা পার্থক্যটা বলি, সেকশনটা যেটা হয় এটা স্বয়ংক্রিয় না, এটা আরেকটার উপর নির্ভর করে।
আর আর্টিকেল যেটা, এটা হচ্ছে যে স্বয়ংক্রিয়, অর্থাৎ একটা আর্টিকেলের ভিতরে যে কথাটা বলা আছে এটা অন্য কোনো আর্টিকেলের উপর, অন্য কোনো ধারা উপধারার উপর নির্ভর করে না, সে নিজে একটা স্বতন্ত্র, তার একটা বৈশিষ্ট্য আছে। তো নর্মালি যেটা করা হয়, যে কোনো দেশের সংবিধানের মধ্যে যখন সংবিধানগুলো লেখা হয় যাতে এগুলো মনে রাখা যায়, এজন্য ছোট ছোট ভাগে ভাগ করা হয়। এই ভাগগুলোই হচ্ছে আমাদের আর্টিকেল। আর এক একটা ভাগ অন্য ভাগের উপর নির্ভর করে না। জাস্ট যদি আমরা একটা উদাহরণ দিই তাহলে কিন্তু আপনারা বুঝবেন। যেমন আমরা যখনই তামাদি আইনের 6 ধারা, 7 ধারা, 8 ধারা, এই 3টা ধারা আমরা একসাথে না পড়লে ওই ধারাটা কি বলা আছে সেটা বুঝবো না। কিন্তু আপনি একই রকম ভাবে তামাদি আইনে যখন অনুচ্ছেদ আপনি 142 পড়বেন, 143, 144 পড়বেন, 142-এ যেটা বলা আছে যে 12 বছরের মধ্যে আপনাকে মামলাটা করতে হবে, এটাই যথেষ্ট। আপনাকে অন্য কিছু, অন্য কোনো ধারা উপধারার উপর নির্ভর করতে হয় না। তার মানে সেকশন এবং আর্টিকেলের মধ্যে এটাই মূল পার্থক্য, যে আর্টিকেলটা স্বতন্ত্র, এটা কারো উপর নির্ভর করে না। এটা ছাড়া প্রতিটা আইনের মধ্যে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে সেখানে রিপিল বা সেভিং পাবো। যে আইনটা আমরা পড়ি, এর মানে এটা হচ্ছে আইন, যে আইনটা প্রস্তুত করা হয়েছে এটা অন্য কোনো আইনকে সেভ করে রাখবে, যে ওই আইনে যেটা বলা আছে সেটা এই আইন দ্বারা প্রভাবিত হবে না, বাদ যাবে না, সেটাও থাকবে। তারপর প্রতিটা আইনের মধ্যে আমরা যে যেমন বললাম ডেফিনেশন বা সেখানে ইন্টারপ্রিটেশন ক্লজ দেওয়া থাকবে, যে আইনের যে শব্দ চয়ন এগুলো দ্বারা কি বোঝানো হচ্ছে। তো নর্মালি যেটা হয়, 2 নাম্বার যে ডেফিনেশন ক্লজটা থাকে সেখানে ইনক্লুড থাকে। তো ইনক্লুড বলতে একটা জিনিসই বোঝায় যে এই যে শব্দটা আপনি বুঝতে চাচ্ছেন এই শব্দটার আরো অনেক অর্থ আছে, সেটাও নিতে পারবেন, এইখানে যেটা বলা হচ্ছে এটাও নিতে পারবেন। আর যদি আপনার সেখানে মিনস বুঝায় তাহলে এই যে শব্দটা আপনি নিবেন, এটা জাস্ট এইখানে যে অর্থটা সেটাই বুঝতে হবে, অন্য কোনো অর্থ আপনি নিতে পারবেন না। একই রকম ভাবে ডেফিনেশন ক্লজে আপনি দেখবেন যে ডাজ নট ইনক্লুড, মানে এখানে যে শব্দটা বলা হচ্ছে এটা এই জিনিসটাকে অন্তর্ভুক্ত করবে না। শেল ইনক্লুড, শেল নট ইনক্লুড, এই শব্দগুলোই পাবেন 2 নাম্বার যেই ডেফিনেশন থাকবে সেখানে। এটা ছাড়া আরো পেতে পারেন সেম এজ দেওয়া থাকে। যেমন আমরা যদি নারী এবং শিশু নির্যাতন দমন আইন দেখি, এখানে যে ধর্ষণ জিনিসটা কি এটাকে সংজ্ঞায়িত না করে বলা হচ্ছে দণ্ডবিধিতে যেরকম আছে, তার মানে সেম এজ ওইখানে আপনি দেখে নেন যে ধর্ষণ জিনিসটা কি, কাকে ধর্ষণ বলা হয়। নারী এবং শিশু নির্যাতনে সংজ্ঞায়িত আর নতুন করে করেনি, মানে হচ্ছে আইনটাকে খুব ছোট্ট রাখার জন্য অন্য কোনো আইনে যদি থাকে তারা জাস্ট ইনক্লুড করে দেয় যে সেম এজ, ওইখানে যেটা আছে আইনের নামটা বলে দেয় যে আপনি ওই আইনে গিয়ে একটু দেখে আসেন। তারপর আমরা যদি কোথাও থাকতে পারে ডিম টু বি, এই জিনিসটাও থাকতে পারে যে এই শব্দটা দ্বারা যেটা বোঝানো হচ্ছে এটা দ্বারা এটাই বোঝানো হবে। এই শব্দ চয়নগুলোই পাবেন মোটামুটি। আর 2-3টে জিনিস পাবেন, একটা হচ্ছে সেভ এস আদারওয়াইজ প্রভাইডেড, এর মানেটা হচ্ছে যে এই আইনটা অন্য একটা আইনের উপর প্রাধান্য পাবে না, অর্থাৎ সেখানে যেটা আছে সেটা আপনাকে ধরে নিতে হবে, যদি সেখানে কিছু না থাকে তখন এই আইনের কাছে আপনি আসবেন। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ যেটা সেটা হচ্ছে যে নট উইথ স্ট্যান্ডিং এনিথিং, অর্থাৎ এই সেকশনে বা এই ধারায় বা এই আইনে যেটা বলা থাকবে এটাই প্রাধান্য পাবে, ওভাররাইডিং একটা ইফেক্ট দিবে, অন্যগুলো প্রাধান্য পাবে না। আর দুটো শব্দ আমরা পাবো, একটা হচ্ছে এক্সপ্রেসলি আর একটা হচ্ছে ইমপ্লাইড। তো এক্সপ্রেসলি মানে হচ্ছে প্রকাশ্য রূপে, আরেকটা হচ্ছে যে ইমপ্লাইড মানে হচ্ছে গোপনে। প্রকাশ্য রূপে যেমন আমি যদি বলি যে আমাদের ক্লাসে যারা আছেন 1 নাম্বার যিনি রুল আছে, যার রোল নাম্বার উনি কালকে আসবেন, তার মানে হচ্ছে যে আমরা তাকে সরাসরি একদম খোলাখুলি বললাম আপনি শুধু আসবেন। আপনি শুধু আসবেন বলাতে আমরা ইমপ্লাইডলি যেটা করলাম, বাকি যারা অংশগ্রহণ করবেন তাদেরকে বললাম যে আপনার আসার দরকার নাই। একজনকে আমরা যখনই স্পেসিফিক করে দিলাম যে আপনি আসেন, তার মানে হচ্ছে বাকিদের বলতেছি যে আপনারা আসিয়েন না, এটাকে বলা হয় ইমপ্লাইড বার, অর্থাৎ যেটাকে সরাসরি বলা হয় না আরেকটাকে বলার কারণে এটা বন্ধ হয়ে যায়। তারপর আমরা বাকিটা আপনাদেরকে অলরেডি পড়িয়ে দিয়েছি, যে যখন আপনি অ্যাক্ট পড়বেন তার পাশের ডেট থাকবে, কার্যকরের ডেট থাকবে। আইনটা অতীত থেকে কার্যকর হতে পারে বা ভবিষ্যৎ থেকে কার্যকর হতে পারে, যেগুলো আমরা অলরেডি পড়েছি। তো আমরা এখন সরাসরি চলে যাব আমাদের যেই পড়ার মধ্যে আছে সেটা। আর এর মধ্যে আমরা 7টা গুরুত্বপূর্ণ ডক্টরিন পড়ে নিব। ডক্টরিন অফ সাইপ্রাস, ডক্টরিন অফ ইলেকশন, অস্টেনসিবল অনার, স্টেপল, পারফরমেন্স এবং ফ্রুডুলেন্ট ট্রান্সফার এবং রেস সাবজুডিস। এই 7টা ডক্টরিন যদি আমরা মনে রাখতে পারি, টোটাল ট্রান্সফার অফ প্রপার্টি একটা 50% কিন্তু আপনার মনে আসবে। এখন আপনি যদি শব্দগত ভাবে পড়তে যান, এই ক্লাসটা যদি আমরা 3 ঘন্টাও নেই কিন্তু শেষ হবে না। তো এই জন্য দয়া করে জাস্ট নামগুলা মনে রাখবেন এবং ওই ডক্টরিনটা কি বলতেছে 2 শব্দে লিখে রাখবেন।
তাহলে আপনার জন্য যথেষ্ট। বাকিটা আপনি যদি গবেষণা করতে চান নিজে নিজেই পড়তে পারবেন। এখন চলে আসি, আমরা প্রথম যে জিনিসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বিক্রয় বা সেল, এই জিনিসটা আসলে কি। তো আমরা টোটাল ইংলিশে চলে যাব, কারণ যেহেতু টোটাল আইনটাই হচ্ছে ইংলিশে, বাংলায় যতই আমরা অনুবাদ করে দেই এটা কিন্তু আমাদের 100% বুঝে জীবনেও আসবে না, কারণ টোটাল আইনটাই প্রস্তুত করা হয়েছে 1984 সালের আগের যত আইন পাবেন আপনি সবগুলো ইংলিশেই পাবেন, এবং কি স্বাধীন বাংলাদেশেও 72, 74 বা 78, 80-র দশকের আইনগুলো আপনি ইংলিশে পাবেন। তো আমরা প্রথমেই আলোচনা করব গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমাদের বিক্রয়। যে আসলে বিক্রয় জিনিসটা কি, বিক্রয় কাকে বলা হচ্ছে। তো এটা আমাদের আলোচনা করা আছে, যে চ্যাপ্টার 3-এ আলোচনা করা আছে যে বিক্রয় জিনিসটা কি। জাস্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আপনাদেরকে তুলে ধরবো, কারণ 1 ঘন্টার মধ্যেই কিন্তু আমাদের শেষ করতে হবে। তা আসলে প্রথমে বলা হচ্ছে সেল জিনিসটা কি। তো একটা কথা মনে রাখবেন, সেল মানে হচ্ছে আপনি আপনার মালিকানাটা হস্তান্তর করে দিবেন, মানে ওনারশিপ এক্সচেঞ্জ করবেন। জাস্ট একটা শব্দ মনে রাখলে আপনার যথেষ্ট, যে বিক্রয় হচ্ছে আপনি আপনার মালিকানাটা উম, আপনি হস্তান্তর করে দিবেন, এক্সচেঞ্জ করে দিবেন। কিসের বিনিময়? যে কোনো একটা পণ্যের বিনিময়, টাকা পয়সার বিনিময়। এই টাকা পয়সাটা আপনাকে অগ্রিম পরিশোধ করতে পারে, অথবা এটা বাকি থাকতে পারে, কিছু টাকা পয়সা দিতে পারে, কিছু বাকি থাকতে পারে, এটাই বলা হচ্ছে। তাহলে আমরা এই ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট থেকে বিক্রয় জিনিসটা এভাবে সংজ্ঞায়িত করতে পারবো, যে আপনি টাকা পয়সার বিনিময়ে আপনার সম্পত্তির মালিকানা কারো কাছে দিয়ে দিবেন। এখন এই টাকাটা আপনাকে অগ্রিম দিতে পারে, বাকি থাকতে পারে, কিছু দিতে পারে, কিছু বাকি থাকতে পারে। এটাই হচ্ছে আমাদের সেল বা বিক্রয়। তারপর যদি আমরা দেখি সেটা হচ্ছে যে বিক্রয় জিনিসটা সংগঠিত কিভাবে হবে, বলতেছে যে এটা একটা রেজিস্টার্ড ডিড এর মাধ্যমে, দলিলের মাধ্যমেই আপনাকে বিক্রয়টা সংগঠন করতে হবে। তার মানে জাস্ট আপনি মৌখিক চুক্ত করে, আপনি নোটারি করে, আপনি হলফ করে আপনার বিক্রয় দলিল হবে না। বিক্রয় দলিল অবশ্যই অবশ্যই রেজিস্ট্রেশন করা আপনাকে থাকতে হবে, এই জিনিসটা মনে রাখবেন। তাহলে আমরা বুঝলাম 54 ধারা বলতেছে বিক্রয় জিনিসটা কি। বিক্রয় হচ্ছে আপনি টাকা পয়সার বিনিময়ে আপনার মালিকানা কাউকে দিয়ে দিবেন। টাকা পয়সাটা নগদ দিতে পারে, বাকি থাকতে পারে, কিছু দিতে পারে, কিছু পরে দিতে পারে। আর বিক্রয়টা সংগঠিত হবে সব সময় রেজিস্টার্ড দলিলের মাধ্যমে। তারপর আমরা দেখি যে আসলে বায়নামা বা কন্ট্রাক্ট ফর সেল এই জিনিসটা কি। তো কন্ট্রাক্ট ফর সেল এই জিনিসটা বলা হচ্ছে যে আপনি একটা সেটেলড, আপনার একটা টার্ম থাকবে, অর্থাৎ দুইজনের মধ্যে আপনাদের একটা চুক্তি হলো, যে চুক্তিতে দুইজনই ইচ্ছায় নির্দিষ্ট কিছু সেখানে শর্ত থাকতে পারে, যে আপনি আপনার সম্পত্তিটা ফিউচারে তার কাছে বিক্রয় করবেন। আজকে আপনি বিক্রয় করতেছেন না, কিন্তু আপনি চুক্তিবদ্ধ হচ্ছেন যে নির্দিষ্ট কিছু সেখানে শর্ত থাকতে পারে, যে কিছু টাকা পয়সা আজকে দিবে, বাকিটা পরে দিবে, এই সংক্রান্ত কিছু শর্ত থাকতে পারে। অর্থাৎ নির্দিষ্ট কিছু শর্তে যারা এই ক্রেতা এবং বিক্রেতা দুইজনে যখন এগ্রি করবে, সেটেল হবে, সেটাই হচ্ছে আমাদের বায়নামা। অর্থাৎ দুইজনের সম্মতিতে নির্দিষ্ট কিছু শর্তে যখন আপনি সম্পত্তিটা কারো কাছে বিক্রয় করবেন, এই মর্মে আপনি চুক্তিবদ্ধ হবেন। তবে এখানে আমাদের মনে রাখার যে বিষয়টা, আপনি যদি বায়নামা কারোর সাথে করেন, ওই বায়নামার ফলে ওই সম্পত্তিতে আপনার কোনো প্রকার অধিকার, কোনো প্রকার শর্ত, কোনো প্রকার স্বার্থ সেখানে প্রতিষ্ঠিত হবে না। তার মানে হচ্ছে বায়না করে আপনি জমির মালিক হতে পারেন না। এই লাইনটি আমাদের মুখস্থ রাখতে হবে, যে ইট ডাজ নট, মানে হচ্ছে আপনি যে বায়নামা করলেন এটার ফলে আপনি ওই সম্পত্তির ক্ষেত্রে কোনো প্রকার মালিক হবেন না। কখন মালিক হবেন? যখন আপনি সম্পত্তিটা ক্রয় করবেন। তাহলে কন্ট্রাক্ট ফর সেল করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যাতে বিক্রেতা ভবিষ্যতে অস্বীকার না করে যে আমি আপনার কাছে বিক্রি করব না, সম্পত্তির দাম বৃদ্ধি পেতে পারে, বিক্রেতা মারা যেতে পারে, তার উত্তরাধিকার বলতে পারে যে আমরা বিক্রি করব না। জাস্ট এইটাকে একটু কন্ট্রোল করার জন্যই এই বায়নামা পত্রটা করা হয়। তো পরবর্তীতে যেটা করা হয় 2004 সালে এই 54-র সাথে 54-এ ধারা যুক্ত করা হয়। এখানে একটা কথা মনে রাখবেন, যখনই যে কোনো আইনের সাথে আপনারা দেখবেন যে 54 আছে, তার মানে এটা যখন আইনটা প্রস্তুত করা হয় তখনকার ধারা। এর সাথে যখনই ক খ দেখবেন, এ বি সি দেখবেন, বুঝবেন যে এটা পরবর্তীতে কোনো এক সময় এটাকে অ্যাড করা হয়েছে। তার মানে এটা 54-এ 2004 সালে এটাকে অ্যাড করা হয়েছে, যে এটা 2005 সালের জুলাই মাসের 1 তারিখ থেকে কার্যকর। এখানে বায়নাপত্র সম্পর্কে বলা হচ্ছে যে বায়নাপত্র কিভাবে। তো আমরা যে শব্দটা প্রথমেই পড়লাম, নট উইথ স্ট্যান্ডিং এনিথিং, এই শব্দটা এখানে ব্যবহার করা হচ্ছে। তার মানে হচ্ছে অন্য কোথাও যাই বলা থাক, বায়নামা সম্পর্কে এই সেকশনটা প্রাধান্য পাবে। আর কোথাও যদি কোনো বলা থাকে, চুক্তি আইনে কথা বলা থাকে, অন্য কোনো জায়গায় বলা থাকে, সেটা আপনার দেখার বিষয় না। বায়নামা সংক্রান্ত বিষয়ে আপনি এই জায়গায় যেটা বলা হচ্ছে এটাই দেখবেন।
তো এখানে মূলত যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে যখনই আপনি বায়নামা করবেন, বায়নামা দলিলে অবশ্যই একটা মেয়াদ থাকবে। যদি আপনি মেয়াদ না দেন, সেই মেয়াদটাকে আমরা ধরে নিব 6 মাস। বায়নামাটা কার্যকর হবে যেই দিন আপনি রেজিস্ট্রেশন করবেন সেদিন থেকে। জাস্ট এই ধারাটা এই জন্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমরা যখন রেজিস্ট্রেশন আইন পড়েছি 47 ধারা, আপনারা জানেন যখন যেদিন একটা দলিল সম্পাদন হয় সেদিন থেকে কার্যকর হয়। কিন্তু বায়নামা দলিলের ক্ষেত্রে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট স্পষ্ট ক্লিয়ার কাট যেটি বলতেছে সেটা হচ্ছে যে নিচের দিকে যদি আমরা দেখি, যেদিন এটা রেজিস্ট্রেশন হবে সেদিন থেকে এই বায়নামা দলিলটা কার্যকর হবে। এইটা আমাদের একটু মনে রাখতে হবে, যে তাহলে বায়নামা দলিল সম্পাদনের দিন কার্যকর হয় না, এটা রেজিস্ট্রেশনের দিন থেকে কার্যকর হবে। প্রতিটা বায়নামা দলিল একটা মেয়াদ থাকবে, যদি কোনো মেয়াদ যদি না থাকে এটার মেয়াদ হবে 6 মাস। আর বায়নামা অবশ্যই লিখিত এবং রেজিস্ট্রেশন আইন অনুযায়ী এটা রেজিস্ট্রিকৃত হবে। এটা যদি আপনি রেজিস্ট্রেশন না করেন 2005 সালের জুলাই মাসের পর থেকে এটার কোনো ভ্যালু থাকবে না, আপনি চুক্তি প্রবলের মামলা করতে পারবেন না যে আপনার কাছে এই সম্পত্তিটা বিক্রি করা হোক। তাহলে আমরা বিক্রয় জিনিসটা বুঝলাম, বায়নামা জিনিসটা বুঝলাম, এই দুটাই আমাদের জন্য ক্রিস্টাল ক্লিয়ার। তারপরে কিছু ধারা আছে যেগুলো আমাদের না পড়লেও চলবে, এটাতে বোঝার কিছু নেই, আপনারা পড়ে নিতে পারবেন যে ক্রেতা বিক্রেতা দায়িত্বটা কি, যে সম্পত্তিতে যদি কোনো প্রকার ডিফেক্ট যদি থাকে, লোন থাকে, কিছু থাকে, এগুলো ক্রেতার কাছে প্রকাশ করা যাবতীয় কিছু, অর্থাৎ সেকশন 55-এ ক্রেতা এবং বিক্রেতার কার কি দায়িত্ব থাকতে পারে সেগুলো আলোচনা করা আছে। তো আমরা মূলত যেই যেই সেকশন গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমাদের পড়তেই হবে সেগুলোই কিন্তু আমরা পড়ার চেষ্টা করব, কারণ টোটাল আইনটা পড়ে কিন্তু আমাদের লাভ হবে না। তো তাহলে আমরা বিক্রয় জিনিসটা বুঝলাম, আমরা এই যে সেল জিনিসটা কি এটা বুঝলাম। জাস্ট আরেকবার মিলিয়ে নিবেন, সেল হচ্ছে টাকা পয়সার বিনিময়ে মালিকানা আপনি হস্তান্তর করবেন, টাকা নগদ হতে পারে, বাকি হতে পারে। বায়নামা হচ্ছে যে আপনি ভবিষ্যতে সম্পত্তিটা ক্রয় করবেন, এখন একটা জাস্ট চুক্তি করলেন, এই চুক্তির ফলে ওই জমিতে আপনার কোনো মালিকানা আসবে না, ভবিষ্যতে জাস্ট আপনি সম্পত্তিটা ক্রয় করে নিবেন। আর এই বায়নামা করার উদ্দেশ্য যাতে বিক্রেতা অস্বীকার না করে বা উনি মারা গেলে ওনার উত্তরাধিকারীরা যাতে অস্বীকার না করে যে এই সম্পত্তিটা আপনার কাছে বিক্রি করবে। আর আমরা সেকশন 54A দেখেছি, এখানের মধ্যে বলা হচ্ছে বায়নামা দলিল অবশ্যই রেজিস্ট্রিকৃত হবে, যেদিন রেজিস্ট্রেশন করা হবে সেদিন থেকে কার্যকর হবে, 6 মাস মেয়াদ থাকবে, মেয়াদ না থাকলে আমরা ধরে নিব সেখানে 6 মাস, আর যদি দলিলে কোনো মেয়াদ থাকে সেটা হবে। তো এখন আমরা যদি দেখি আরেকটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে বায়নামা দলিল আপনার কোনো প্রকার মালিকানার সৃষ্টি করে না। তো এটাই ছিল আমাদের মূলত বিক্রয় সংক্রান্ত ধারা। এখন আমরা চলে যাব আমাদের বন্ধক সম্পর্কে ধারা, যে বন্ধক জিনিসটা আসলে কি। তো বন্ধক আমরা সহজ বাংলা সবাই বুঝি যেটা, সেটা হচ্ছে গিরবি রাখা, অর্থাৎ আপনার কোনো সম্পত্তি আপনি টাকা পয়সার জন্য হোক অন্য কোনো কারণবশত হোক আপনার যে জমিটা আছে সেটা কারো কাছে আপনি রেখে দেন, যে আমার কাছে এখন টাকা পয়সা নাই, আপনি এই সম্পত্তিটা রাখেন, বা আমাকে টাকা পয়সা নগদ দেন, এই সম্পত্তিটা আপনি জামানত স্বরূপ রাখেন। আপনি ব্যাংকে যান, ব্যাংক থেকে আপনি লোন নেন, ব্যাংকে আপনি জমির কাগজপাতি জমা দিয়ে আসেন, যে যদি আপনি টাকা পয়সা না দিতে পারেন ব্যাংক যাতে আপনার সম্পত্তিটা বিক্রি করে সে টাকাগুলো নেয়। তার মানে আমরা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের সেকশন 58-এ যখন সংজ্ঞায় যখন যাচ্ছি সেখানে পাচ্ছি যে আপনি লোনের জন্য হতে পারে। লোন কাকে বলে? লোন হচ্ছে যে আপনি সম্পত্তিটা কাগজপাতি জমা দিয়ে টাকা পয়সা নিবেন, এটা হচ্ছে আমাদের লোন। তারপরে ডেট হচ্ছে যেটা, সেটা হচ্ছে পূর্বে অলরেডি আপনার কি আছে, কারো কাছে দেনা আছে, উনি বারবার টাকা পয়সা চাচ্ছে, আপনি দিতে পারতেছেন না, তো আপনি তার কাছে জমির কাগজপাতি এগুলো জমা রাখতে পারেন, যে ভাই আমি 6 মাস পরে দিয়ে দিব, যদি না দিয়ে দিই আপনি এগুলো বিক্রি করে দিয়েন, আপনার কাছে আমি মর্গেজ রেখে দিলাম। এটা হচ্ছে আপনার ডেট। আরেকটা যেটা সেটা হচ্ছে যে পেকুনারি লাইবিলিটি। এখন এই লোন ও না ডেট ও না, এই দুটার বাইরে যদি আপনার কোনো দায়বদ্ধতা থাকে, যেমন ধরেন দায়বদ্ধতা হতে পারে আপনি কোনো একটা বিজনেস স্টার্ট করবেন, পার্টনার খুঁজতেছেন, এখন আপনার সাথে ব্যবসা করার জন্য কেউ এগ্রি না। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার যে পার্টনার কাউকে যদি খুব জোর করে আপনি রাজি করান, রাজি করানোর পরে সে হয়তো বলতে পারে যে ভাই আমার বিশ্বাস হচ্ছে না, হয়তো আমি লস খাবো, আমি এত টাকা পয়সা ইনভেস্ট করব না। তো আপনি বলতে পারেন ঠিক আছে, আপনি জাস্ট ইনভেস্টটা করেন, এই আমার বাড়ির কাগজপত্র আপনার কাছে মর্গেজ থাকলো, যদি ব্যবসায় লোন হয়ে যায় আমারটা বিক্রি করে আপনি আপনার টাকা পয়সা নিয়ে নিয়েন। তার মানে আমরা 3 প্রকারের জিনিস দেখলাম, একটা হচ্ছে আপনি বন্ধক রেখে টাকা নিচ্ছেন, পূর্বেই আপনি ঋণগ্রস্ত, আপনি আপনার জমিটা তার কাছে জাস্ট একটা সিকিউরিটি স্বরূপ রাখতেছেন। আর একটা হচ্ছে আপনি লোনও নেন নাই, আপনি কারো কাছে টাকা পয়সাও কেউ আপনার কাছে পাবে না, কিন্তু আপনি একটা পেকুনারি মানে আর্থিক একটা দায়বদ্ধ সৃষ্টি করতেছেন আপনার সম্পত্তির উপর। তো এটাই বলা হচ্ছে আমাদের ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে। তো মোটামুটি আমরা 6 প্রকারের বন্ধক দেখতে পারবো, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট যখন আমরা পড়বো এখানে 6 প্রকারের বন্ধক আমরা পাবো।
জাস্ট সিম্পলি আপনারা নামগুলো মনে রাখলেই চলবে, এর ভিতরে যাওয়ার দরকার নাই, তাহলে কিন্তু আমরা বুঝবো না। এক নম্বরে কথা হচ্ছে যে সিম্পল মর্গেজ মানে হচ্ছে সাধারণ মর্গেজ। এই মর্গেজে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে জমি আপনার দখলেই থাকবে, জাস্ট আপনারা শুধু একটা মর্গেজ ডিড তৈরি করবেন, সেই ডিডটা আপনি রেজিস্ট্রেশন করে চলে আসবেন। সম্পত্তি আপনার কাছেই থাকলো, আপনি সম্পত্তিটা দিলেনও না, কিছু করলেন না, জাস্ট সিম্পল মর্গেজ থাকলো। এই মর্গেজের ফলে যেটা হয়, ভবিষ্যতে যদি আপনি ডিফল্ট করেন, তা টাকা পয়সাটা যদি না দেন, তখন যেটা হয় সেটা হচ্ছে যে সে এই সম্পত্তিটা আদালতের মাধ্যমে বিক্রি করতে পারে। সে সরাসরি সে বিক্রি করতে পারে না, আদালতের মাধ্যমে বিক্রি করতে পারে। যদি সেই সম্পত্তি বিক্রি করার ফলে তার যে দাবি ছিল সেটা যদি পূর্ণ না হয়, আপনার কাছে আরো দাবি করতে পারে। আর যদি সম্পত্তিটা বেশি দামে বিক্রি হয়, তাহলে আপনি যে সারপ্লাস যেটা আছে, যে অংশটা বেশি হচ্ছে, সেটা আপনি দাবি করতে পারবেন। তাহলে সাধারণ মর্গেজ বা সিম্পল মর্গেজ যেটা আপনারা বুঝলেন, যে এটাতে অত কোনো ঝামেলা নাই, জমি আপনার দখলেই থাকবে, আপনিই চাষাবাদ করবেন, জাস্ট একটা মর্গেজ ডিড তৈরি করবেন, এবং তার কাছ থেকে যদি আপনার যে সত্ত্ব অনুযায়ী টাকা পয়সা নিলেন, এটা হচ্ছে আমাদের সিম্পল মর্গেজ। এটা তো অত কিছু বুঝার নাই। দুই নম্বরে যদি আমরা চলে যাই, সেটা হচ্ছে আমাদের মর্গেজ বাই কন্ডিশনাল সেল। তার মানে হচ্ছে বিক্রয়ের শর্তে মর্গেজ। তো প্রথমটি কি ছিল, এখানে বিক্রয় করার কোনো শর্ত ছিল না, তো দুই নম্বরে বিক্রয়ের জন্য এটা হচ্ছে সেম একই রকম। আপনি কারো কাছ থেকে টাকা পয়সা নিলেন, আপনার টাকা পয়সার প্রয়োজন, আপনার সম্পত্তিটা তাকে মর্গেজ বাই কন্ডিশনাল সেল করলেন। যদি ডিফল্ট করেন, তাহলে তাকে আদালতেও যেতে হবে না, কিচ্ছু করতে হবে না, সেই এই মর্গেজ ডিডটা মূলেই ওই সম্পত্তির মালিক হয়ে যাবে। এক্ষেত্রে যদি সম্পত্তির দাম বৃদ্ধিও পায়, আপনি দাবি করতে পারবেন না, যদি দাম কমে যায় সেও আপনার কাছে দাবি করতে পারবে না। তার মানে হচ্ছে ওই যে মর্গেজ ডিড যেটা আছে, সেটাই আপনার একটা সেল ডিড হিসাবে পরিগণিত হবে। তাহলে আমরা আশা করি সাধারণ মর্গেজ আর বিক্রয়ের শর্তে মর্গেজ এ দুটো বুঝতে পারছি। এখন আমরা চলে যাই আমাদের আরেকটা যে মর্গেজ, সেটা হচ্ছে ইউসুফেক্সারি মর্গেজ, যেটা এটাকে আমরা সহজ বাংলায় বলি খাই খালাসি বন্ধক, যেটা বাংলাদেশে প্রচলিত আছে, খাই খালাসি বন্ধক। এটাকে যদি আমরা সহজভাবে বুঝাই, আমাদের রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের 95, 94 এবং 95 ধারায়, 95 ধারায় কিন্তু এই ইউসুফ্যাকচারি মর্গেজের কথাই বলা আছে। তো জাস্ট একটা জিনিস যদি আপনি চিন্তা করেন, যদি আপনার টাকার প্রয়োজন, সাপোজ আপনার 1 লক্ষ টাকার প্রয়োজন, আপনি আমার কাছে আসলেন যে ভাই আমার 1 লক্ষ টাকার প্রয়োজন, এই 1 বিঘা আমার সম্পত্তি। তো আমি যেটা করলাম, আপনার সম্পত্তির দখল আমি নিয়ে নিলাম, 1 বছরের জন্য আমি সেই সম্পত্তিটা অন্য কারো কাছে তাকে চাষাবাদ করার জন্য দিয়ে দিলাম, হয় সে আমাকে বাৎসরিক 20,000 টাকা দিবে। আপনি যেটা করছেন, আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিচ্ছেন। তো তাহলে যেটা হচ্ছে, এই যে 20,000 টাকা যেটা আমি পাবো, এই যে আপনার সম্পত্তিটা আরেকজনের কাছে রেন্ট করে যেই আমি যে জিনিসটা পাবো, সেই জিনিসটা আপনার মূল টাকা থেকে বাদ যাবে। তো এটাই হচ্ছে আমাদের ইউসুফ্যাকচারি বা খাই খালাসি বন্ধক। মানে এমন একটা জিনিস যে আপনার সম্পত্তির দ্বারাই সেই টোটাল ঋণটা পরিশোধিত হয়ে যাবে। তো এটা যদি জাস্ট আমরা আরেকভাবে যদি চিন্তা করি, এই ইউসুফ্যাকচারি মর্গেজটা বর্তমানে বিভিন্ন দেশে যেভাবে কার্যকর করে, তারা যাদেরই প্লট আছে, এগুলো যদি আপনার ভাড়া না যায়, যেমন আপনার একটা ফ্ল্যাট আছে, সেটা ভাড়া যাচ্ছে না, তো আমি গিয়ে বললাম যে আপনার এই ফ্ল্যাটটা আমার কাছে আপনি ইউসুফ্যাকচারি মর্গেজ করেন, মানে আপনার 10 লাখ টাকার প্রয়োজন, আমি আপনাকে 10 লাখ টাকাই দিয়ে দিচ্ছি। ভবিষ্যতে যখন আমি এই মর্গেজটা রিডামশন করে নিব, আমার 10 লাখ টাকা আমাকে দিয়ে দিবেন। তো তাহলে আমার লাভটা কি, আর যেই বাড়িওয়ালা আমার কাছে মর্গেজ করলো তার লাভটা কি? তো বাড়িওয়ালা একসাথে 10 লাখ টাকা পাচ্ছে, এই 10 লাখ টাকা সে যে কোনো কাজে লাগাতে পারে। তো আমার সুবিধাটা কি, আমি ফ্রিতে সেই বাড়িতে থাকতে পারতেছি, বা সেই বাড়িতে আমি কাউকে আবার ভাড়া দিতে পারতেছি। তার মানে হচ্ছে আমার যে মূল টাকা সেটা কিন্তু ঠিকই থাকলো। আমি তাকে 10 লাখ দিয়েছিলাম, যে মূল মালিক সে আমাকে 10 লাখই দিবে। সেটা 10 বছর হইলে 10 বছর পরে দিবে, 20 বছর হইলে 20 বছর পরে দিবে। তো এটা সুবিধা এটাই, যে যিনি মর্গেজ করলেন উনি একসাথে টাকাটা পাচ্ছেন, আর যিনি মর্গেজটা নিচ্ছেন তার সুবিধা হচ্ছে তার টাকাটা সিকিউর থাকলো, যে আমার 10 লাখ 10 লাখই থাকলো, আমি ফ্রিতে সে বাড়িতে থাকতে পারতেছি যতদিন খুশি, যতদিন বাড়িওয়ালা টাকাটা ফেরত না দিচ্ছে আমি ফ্রিতে থাকবো। তো এটা হচ্ছে আমাদের ইউসুফ্যাকচারি মর্গেজ। এখন চলে আসি আমরা ইংলিশ মর্গেজ, যেটাকে আমরা কটকবলা বলি, সহজ বাংলায় কটকবলা বলে থাকি। এই কটকবলাটা সবচেয়ে যেটা বলবো ব্যয়বহুল।
এটার কোনো অস্তিত্ব বাস্তবে নাই। এটা হচ্ছে আপনি একটা সম্পত্তি মর্গেজ করলেন। মর্গেজ মানে হচ্ছে আপনি তাকে সেল ডিড করে দিয়ে দিলেন যে ঠিক আছে আমার এত টাকা প্রয়োজন, সেল ডিড হয়ে গেল। এই সেল ডিডের সাথে আমরা আরেকটা চুক্তিনামা করে নিই যে আপনি যদি আগামী 4 বছরের মধ্যে মূল টাকাটা ফেরত দেন, তাহলে আমি আবার আপনাকে একটা বিক্রয় দলিল করে দিব। তার মানে ইংলিশ মর্গেজটা বাস্তবে কোনো অস্তিত্ব এই জন্যই নাই, যেহেতু আপনি একটা সেল ডিড করতে 7% 8% টাকা খরচ হয়, আবার পরবর্তীতে রিডামশন করতেও আপনার 7% 8% টাকা খরচ হবে। এটাই হচ্ছে আমাদের কটকবলা, যেটা সহজ বাংলা আমরা বুঝি, বিভিন্ন দলিলে পাই। এটাই হচ্ছে আমাদের ইংলিশ মর্গেজ, যে আপনি একদম সেল ডিড করে দিয়ে দিলেন, তবে একটা চুক্তিনামা থাকবে যে 3 বছর বা 4 বছরের মধ্যে যদি আপনি টাকাটা দেন, আবার সে যার থেকে টাকাটা নিলেন উনি আপনাকে একটা সেল ডিড করে দিবে। তো এটার বাস্তবে অস্তিত্বের জন্যই পাওয়া যায় না, কারণ ডবল ডবল রেজিস্ট্রেশন খরচ আপনাকে দিতে হয়। এখন আসি আমরা বাংলাদেশের বর্তমানে ব্যাংকিং ব্যবস্থায় যে সমস্ত মর্গেজ হয়, মর্গেজ বাই ডিপোজিট অফ টাইটেল ডিড, অথবা এটাকে বলা হয় ইকুইটেবল মর্গেজ। এই মর্গেজের ফলে যেটা হয়, জমি আপনার কাছেই থাকে, দখল আপনারই থাকে, আপনি শুধু একটা মর্গেজ ডিড করেন, সম্পত্তির যে অরিজিনাল কাগজপাতি আছে এগুলো ব্যাংকের কাছে জমা করে দেন। এটাই হচ্ছে আমাদের মর্গেজ বাই ডিপোজিট অফ টাইটেল ডিড, বা এটাই হচ্ছে আমাদের ইকুইটেবল মর্গেজ। তবে বর্তমানে এটার সাথে তারা যেটা করে, আপনার কাছ থেকে একটা পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে নেয়। এই পাওয়ার অফ অ্যাটর্নি মূলে তখন তারা সেই সম্পত্তিটা বিক্রি করে দেয়। তো এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, যদি সম্পত্তির দাম যদি বেশি হয়, আপনি সারপ্লাস যেটা হবে, যেটা বেশি হবে, উদ্ভূত অংশ দাবি করতে পারবেন। আর যদি সেখানে টাকা পয়সা কম হয়, ব্যাংক কিন্তু আপনার কাছে আপনার অন্য সম্পত্তি থেকেও টাকা পয়সা দাবি করতে পারবে। আর সর্বশেষ আমরা আরেকটা আসি, সেটা হচ্ছে অ্যানামুলাস মর্গেজ, বা এটাকে আমরা হাইব্রিড মর্গেজ বলতে পারি, এটাকে আমরা মিক্সড মর্গেজ বলতে পারি। অর্থাৎ পূর্বে আমরা যে 4 প্রকার বা 5 প্রকার পড়লাম, এগুলো দুইটা একসাথে যুক্ত হতে পারে। যেমন যেটা হলো আমাদের, সেটা আমরা যদি এই যে আমাদের মর্গেজ বাই কন্ডিশনাল সেল করি, যে আমি আপনার কাছ থেকে টাকা নিলাম, টাকা পয়সা নেওয়ার পর যদি না পরিশোধ করতে পারি, বললাম যে আপনার হয়ে যাবে, আবার আমার সম্পত্তি দখলটা আপনাকে দিয়ে দিলাম, ওই দখল থেকে যে টাকা পয়সা আসবে সেটা আবার মূল টাকা থেকে বাদ যাবে। অর্থাৎ দুইটা মর্গেজ, 2 প্রকারের মর্গেজ একসাথে হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের এনামুলাস বা মিক্সড বা হাইব্রিড মর্গেজ। তো আশা করি আপনারা নামগুলো অন্তত আরেকবার মনে রাখবেন, তাহলে আপনার জন্য যথেষ্ট। টোটালটা যদি পড়তে যান, এটার জন্য আপনার 2 দিন লাগবে যে আসলে কোনটা কি বলতেছে। জাস্ট আরেকবার যদি স্মরণ করে নেন একবারে নামগুলা এবং তার মূল বিষয়বস্তুটা, সিম্পল মর্গেজ হচ্ছে এখানে জাস্ট একটা মর্গেজ ডিড হবে, জমি আপনার দখলেই থাকবে। যদি আপনি ব্যর্থ হন, তাহলে উনি আদালতে যাবেন, আদালতের মাধ্যমে আপনার সম্পত্তিটা বিক্রি করবেন। টাকা পয়সা কম হলে আপনার কাছে আরো দাবি করতে পারবেন। আর যদি টাকা পয়সা বেশি হয়, আপনিও উদ্ভূত অংশ যেটা থাকবে সেটা দাবি করতে পারবেন। 2 নম্বর হচ্ছে মর্গেজ বাই কন্ডিশনাল সেল, যে বিক্রয়ের সত্ত্বে বন্ধক, আপনি তার সাথে চুক্তিবদ্ধ হলেন, যদি আপনি ডিফল্ট করেন, ওই মর্গেজ ডিডটাই একটা বিক্রয় দলিল হিসাবে পরিগণিত হবে। এক্ষেত্রে যে অসুবিধা, সেটা হচ্ছে জমির দাম যদি বৃদ্ধি পায়, আপনি বেশি অংশ দাবি করতে পারবেন না। তাদেরও যে অসুবিধা, তারা যদি জমিটা কম দামে বিক্রি করে, বাকি অংশ আপনার কাছে তারা দাবি করতে পারবে না। অর্থাৎ 5 লাখ টাকার একটা আপনার কাছে লোন ছিল, ওনারা ওইটা 4 লাখ টাকা বিক্রি করতে পারলো, বাকি 1 লাখ আর ওনারা দাবি করতে পারবে না, যদি আপনি বিক্রয়ের সাথে বন্ধক করেন। আর যদি 5 লাখের সম্পত্তি তারা যদি 10 লাখ বিক্রি করে, ওই যে বেশি যে 5 লাখ বিক্রি করলো সেটাও আপনি দাবি করতে পারবেন না। তারপরে ইউসুফ ফ্যাক্টরি মর্গেজ হচ্ছে এমন একটা মর্গেজ, যে মর্গেজের ফলে আপনি সম্পত্তির দখল তাকে দিয়ে দেন, সে সেটা থেকে সুবিধা নেয়। এই যে সুবিধাটা নিচ্ছে, এটা আপনার মূল টাকা থেকে বাদ যাবে। অর্থাৎ আপনি 5 লাখ টাকার একটা আপনি যে কোনো বন্ধক করলেন, আপনার হয়তো একটা ফ্ল্যাট আছে যেটা হয়তো বাৎসরিক আপনার 2 লক্ষ টাকা সেখান থেকে রেন্ট আসে, তাহলে 1 বছরে যেই 2 লক্ষ টাকা রেন্ট আসবে সেটা আপনার মূল টাকা থেকে বাদ যাবে। এটাই হচ্ছে ইউসুফ্যাকচারি মর্গেজ। তারপরে যদি আমরা দেখি ইংলিশ মর্গেজ বা কট কবলা যেটাকে আমরা বলি, যে আপনি সরাসরি সেল ডিড করে দিবেন, সাথে একটা আপনি তার সাথে চুক্তিনামা থাকবে যে আগামী নির্দিষ্ট দিনের মধ্যে যদি আপনি টাকা পয়সা পেমেন্ট করেন, সে আপনাকে আরেকটা সেল ডিড করে দিবে। আর আমাদের মর্গেজ বাই ডিপোজিট অফ টাইটেল ডিড বা ইকুইটেবল মর্গেজ যেটা, সেটাতে জমি আপনার দখলেই থাকে, সাথে সাথে একটা মর্গেজ ডিড হয়। এক্ষেত্রে অসুবিধা যেটা, যদি জমি কম দামে বিক্রি হয় আপনার কাছে আরো দাবি করতে পারবে, আর যদি বেশি দামে বিক্রি হয় আপনি তার বেশি অংশ দাবি করতে পারবেন, যেটা বাংলাদেশে সবচেয়ে বেশি চলে। তবে এর সাথে তারা বর্তমানে একটা পাওয়ার অফ অ্যাটর্নি করে নেয়। আর অ্যানামুলাস মর্গেজ ওটাই আমরা পূর্বে যেগুলো পড়লাম, এই দুটার মিক্সচার বা হাইব্রিড বা মিক্সড মর্গেজ আমরা বলতে পারি।
এটা ছাড়া বর্তমানে বাংলাদেশে আরো নানা প্রকার মর্টগেজ আমরা দেখতে পাই, যেটা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের মধ্যে আসে না। যেমন ধরেন যে বিভিন্ন কারখানা আছে, গোডাউন আছে, যন্ত্রপাতি আছে, এগুলোর উপর তারা ডিপোজিট নেয়, এগুলোর উপর লোন দেয়, সেগুলো তারা অর্থ ঋণ আদালতের অধীনে যদি আপনি ডিফল্ট করেন তখন সেটা বিক্রি করে দেয়। এখন কথা হচ্ছে, এই আইনের সাথে স্টেট অ্যাকুইজিশন এন্ড টেন্ডেন্সি অ্যাক্ট যখন আমরা পড়বো তখন আমরা দেখব যে কৃষি জমির ক্ষেত্রে এতগুলা আপনি মর্গেজ করতে পারবেন না, শুধুমাত্র ইউজু ফ্যাকচারি মর্গেজটা করতে পারবেন, সম্পূর্ণ খাই খালাসি মর্গেজ করতে পারবেন। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, কারণ হচ্ছে ট্রান্সফার অফ প্রপার্টি একটা অনেক পুরাতন আইন, সে আমাদের 1882 সালের আইন। এজন্য বাস্তবে বর্তমানে রেজিস্ট্রেশন আইনকে সংশোধন, রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনকে সংশোধনের ফলে যেটা হয়েছে, বাস্তব অর্থে আমরা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের 10 থেকে 20% এমন ধারা আছে যেগুলো কার্যকারিতা নাই বা যেগুলোর আর দরকার হয় না। যেমন আমরা ডক্টরিন কতগুলো পড়বো তখন দেখবো যে পূর্বেই বলা হয়েছে রেজিস্ট্রেশন আইনে যেমন আমরা বায়না দলিলটা বাধ্যতামূলক করা হয়েছে, তো এই জন্য আমাদের ডক্টরিন পার্ট পারফরমেন্স এর কোনো প্রয়োজনই হয় না। তো যেহেতু পুরাতন আইন অনেক কিছুই বলা আছে, তো আমরা এতটুকু বুঝবো যে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে 6 প্রকারের বন্ধকের কথা বলা আছে, তবে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের কারণে কৃষি সম্পত্তির ক্ষেত্রে আপনি শুধু সম্পূর্ণ খাই খালাসি বন্ধক বা ইউচু ফ্যাকচারি মর্গেজই দিতে পারবেন। এই মর্গেজের মেয়াদ হবে সর্বোচ্চ 7 বছর, যেটা পূর্বে ছিল 15 বছর। যেটা আমরা যখন স্টেট অ্যাকুইজিশন এন্ড টেন্ডেন্সি অ্যাক্ট পড়বো আশা করি সেখানে আপনারা এই সম্পর্কে আরো জানতে পারবেন বিস্তারিত। তাহলে আমরা দুটো জিনিস শেষ করলাম, বিক্রয় জিনিসটা আমাদের শেষ হলো সেকশন 54, বন্ধক জিনিসটা আমাদের শেষ হলো সেকশন 58। এখন চলে যাব আমরা যে আমাদের লিজ বা ইজারা যেটা আছে, ইজারা জিনিসটা কি, যেটা আলোচনা করতেছে 105 থেকে নিয়ে 117। তো মনে রাখবেন, এই যে লিজ বা ইজারা, এটা যেটা হয় আমরা যদি আইন থেকে সরাসরি পড়ি যে সেখানে আসলে কি বলা আছে লিজ বা ইজারা। লিজ বা ইজারা যেটা হয়, আপনি সম্পত্তির দখলটা আরেকজনকে দিয়ে দেন নির্দিষ্ট সময়ের জন্য অথবা সারা জীবনের জন্য। একটা নির্দিষ্ট শর্তে আপনি আপনার সম্পত্তির দখলটা দিয়ে দেন তাদেরকে। তো সেখান থেকে যদিও জাস্ট এই পিডিএফ এ ওটি নাই, আমি জাস্ট একটা পিডিএফটা এখান থেকে নিয়ে নেই। অথবা আপনারা এই আইনগুলা কোথায় পাবেন এটাও অনেকেই প্রশ্ন করেন যে ভাই এত ইংলিশ আইনগুলো আমরা কোথা থেকে পাবো, সেটাও জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দেই। যেহেতু বাংলাদেশ সরকার আপনাদের জন্য ফ্রিতে অনেক কিছু দিচ্ছে, তো আপনারা একটা ওয়েবসাইট পাবেন যেখানে বিডি লস গভর্নমেন্টের এই ওয়েবসাইটে আপনারা সর্বপ্রকার আইনগুলা পাবেন। তো এখানে এই যে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট দেখতেছেন এটা পাবেন, তো এটাকে যদি আপনি ডাউনলোড করতে চান এই যে ক্লিক ফুল অ্যাক্ট ভিউ, এটাতে আপনাকে করতে হবে। এটাতে যখন আপনি ক্লিক করবেন তখন টোটাল আইনটা দেখাবে। তো এটা আপনি এখন সেভ করবেন কিভাবে, তো জাস্ট এটাতে আপনি রাইট সাইডে ক্লিক করে প্রিন্ট অপশনে ক্লিক করেন। তো ক্লিক করলে আপনার জন্য পিডিএফ আকারে অটোমেটিক প্রস্তুত হয়ে যাবে। তো আপনি চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারেন অথবা সেভ এস পিডিএফ করে আপনার যে ল্যাপটপ ডেস্কটপ অথবা ইয়ার মধ্যে আপনি সেভ করতে পারেন। তবে সেভ করার সময় দেখে নিবেন প্রতিটা পাতা আসলো কিনা, যেমন আমার প্রথমটাতে আসে নাই, প্রতিটা পাতায় আসছে। তো এখন আমি এই সেভ করলাম। তো সেভ করলে আপনাকে লোকেশনটা দেখাবে যে আপনি কোথায় সেভ করতেছেন। জাস্ট আমরা এটা সেভ করে নিলাম, ট্রান্সফার অফ প্রপার্টি একটা। জাস্ট এখন আমরা দেখি যে আমাদের 105 ধারায় যেটা লিজ বা ইজারা সংক্রান্ত বিষয় আলোচনা করা আছে সেটা মূল আইনে কি বলতেছে। আমরা চলে যাব আমাদের 105 নাম্বার ধারা। তো মোটামুটি আমরা কিন্তু দুইটা জিনিস শেষ করলাম, আর দুইটা শেষ করলে আমাদের যে 6টা জিনিস সেটা মোটামুটি কিছুটা শেষ হবে। তো আমাদের 5 নাম্বার চ্যাপ্টারে আলোচনা করতেছে আমাদের লিজ বা ইজারা জিনিসটা। তো মনে রাখবেন, এই যে লিজ বা ইজারা তারা যেটা বলতেছে সঙ্গে, সেটা বলতেছে যে আপনি রাইট টু এনজয়, আপনার সম্পত্তিটা দখল দিয়ে দিলেন যে আপনার সম্পত্তিটা অন্য কেউ ব্যবহার করুক। যেমন আমরা দোকান ভাড়া দেই, বাড়ি ভাড়া দেই, আপনার যদি বাড়ি থাকে আপনি ভাড়া দেন, ভাড়াটিয়া সেই দখলে থাকে, সে সেটা উপভোগ করে, তার বিনিময়ে আপনাকে চুক্তি মোতাবেক নির্দিষ্ট কিছু টাকা পয়সা দেয়। তো এই ট্রান্সফার অফ প্রপার্টি একটা লিজ বলা হচ্ছে, নির্দিষ্ট সময়ের জন্য হতে পারে, লিজটা পার্মানেন্ট হতে পারে। যেমন আমরা দেখি সরকার 99 বছর মেয়াদিও লিজ দেয়, তার মানে নির্দিষ্ট সময়ের জন্য লিজ হতে পারে, লিজটা সারা জীবনের জন্য হতে পারে। লিজের জন্য আপনি টাকা পয়সাটা ফিক্স করে দিতে পারেন, কত টাকা লিজ মানি হবে তার উপর ভিত্তি করে।
তো ট্রান্সফার অফ প্রপার্টি একটা যে লিজ, এই লিজটা যদি আপনি 1 বছর পর্যন্ত হয় আপনার রেজিস্ট্রেশন করার প্রয়োজন নাই, যদি 1 বছরের বেশি হয় সেক্ষেত্রে আপনাকে লিজটা রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে লিজ হচ্ছে আপনার, আপনি আপনার সম্পত্তির দখলটা কাউকে দিয়ে দিবেন, সে দখলটা এনজয় করবে, নির্দিষ্ট সময় হতে পারবে, সারা জীবনের জন্য হতে পারে। যদি আপনি 1 বছরের বেশি লিজ দেন অবশ্যই দলিলটা রেজিস্ট্রেশন করতে হবে, যদি 1 বছর পর্যন্ত দেন তাহলে সেটা রেজিস্ট্রেশন করতে আপনাকে হবে না। তারপরে আমরা যদি দেখি যে আসলে এই যে লিজ, এখানে যদি আমরা ইংলিশে যদি পড়তে যাই আসলে আমাদের সারাদিন চলে যাবে, তারপরেও আমাদের বুঝে আসবে না। আমরা জাস্ট নোট থেকে আপনাদের মূল জিনিসটি বলে দেই তাহলে কিন্তু মনে আসবে। তো 105 ধারা যেটা বলতেছে যে লিজটা চিরতরে হতে পারে, নির্দিষ্ট সময়ের জন্য হতে পারে, তবে বছর থেকে বছর যদি আমরা যদি লিজ দেই সেটা রেজিস্ট্রেশন করতে হবে না, 1 বছরের বেশি হলে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। তবে 106 ধারা যেটা বলতেছে যে কৃষি জমি ইজারা বছর থেকে বছরে গণ্য হবে। আপনার যদি কোনো সম্পত্তি আপনি লিজ দেন সেটা যদি কৃষি সম্পত্তি হয়, বছর টু বছর আপনি লিজ দিয়েছেন বলে গণ্য হবে। এই লিজটা যদি আপনি বাতিল করতে চান অ্যাটলিস্ট 6 মাস আগে লিজ গ্রহীতাকে বলতে হবে যে আমি আপনার লিজটা ক্যান্সেল করব। আর যদি সেটা কৃষি বাদে অন্য সম্পত্তি যদি হয়, এটা ধরে নেওয়া হবে মান্থলি বেসিসে আপনি সেটা ইজারা দিয়েছেন, আপনি এটা বাতিল করতে চাইলে 15 দিন পূর্বে আপনাকে নোটিশ দিতে হবে। এটা হচ্ছে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের ক্ষেত্রে লিজের সংজ্ঞা। আর যদি আমরা দেখি সেটা হচ্ছে 107 দ্বারা বলা হচ্ছে 1 বছরের বেশি যদি আপনি দলিল করেন তখন আপনাকে অবশ্যই সেটা রেজিস্ট্রেশন করতে হবে। তবে 117 ধারায় গিয়ে একটা ভিন্ন কথা বলতেছে, সেটা হচ্ছে যে কৃষি সম্পত্তি কৃষি উদ্দেশ্যে ইজারা দেওয়া নিষিদ্ধ। একটা কথা মনে রাখবেন, কৃষি জমিটা কৃষির জন্য ইজারা আপনি দিতে পারবেন না, এটা নিষিদ্ধ করা আছে। একই রকম ভাবে আমরা যদি দেখি স্টেট অ্যাকুইজিশন এন্ড টেন্ডার্সি অ্যাক্টের সেকশন 75-এ বলা আছে আপনি কৃষি সম্পত্তি কাউকে ভাড়া দিতে পারবেন না, ইজারা দিতে পারবেন না, লিজ দিতে পারবেন না। তবে আমাদের দেশে বাস্তবে যেটা হয়, আমরা কৃষি সম্পত্তিগুলো আদি দেই বা সেগুলোকে বন্ধক দেই। যেমন কেউ আপনার কৃষি সম্পত্তিটা চাষাবাদ করলো, চাষাবাদ শেষে আপনাকে নির্দিষ্ট অঙ্ক টাকা দিল, অথবা যে ফসলটা উৎপন্ন হবে সেখান থেকে কিছু টাকা পয়সা দেওয়া হলো। আর অথবা আপনার 1 লাখ টাকা আছে, যিনি জমির মালিক তাকে আপনি 1 লাখ টাকা দিলেন, যতদিন উনি টাকা পয়সা পরিশোধ না করতেছেন ততদিন উনি ওই সম্পত্তিটা ভোগ করবেন। বাস্তবে আমাদের এই রকম যে ইজারা বা লিজ গুলা চলে। তবে আইনগতভাবে কৃষি জমি আপনি ইজারা দিতে পারবেন না। এজন্য আমাদের 1984 সালে যে ভূমি সংস্কার অধ্যাদেশ আছে, যেটা আমাদের ক্লাসে অন্তর্ভুক্ত আছে, সেখানেও আলোচনা করা আছে যে আপনি যে জমিটা যদি কাউকে বর্গা দেন, ইজারা দেন, সেক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন দেওয়া আছে। তবে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের 117 এবং স্টেট অ্যাকুইজিশন এন্ড টেন্ডার্সি অ্যাক্টের 75-এর ক ধারা মোতাবেক কৃষি জমি আপনি ইজারা দিতে পারবেন না। এখন আমরা চলে যাব আমাদের বিনিময়, সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা। বিনিময়টা জাস্ট আমরা একটু বুঝে নেই, 118 থেকে নিয়ে 121-এ আলোচনা করা আছে। তো বিনিময় বলা হচ্ছে যে আপনি স্বেচ্ছায় নিজের ইচ্ছায় যেটা করবেন, আপনি ওনারশিপটা এক্সচেঞ্জ করবেন। আপনি নিজের ইচ্ছায় আপনার যে সম্পত্তিটার মালিক আপনি, তার মালিকানা আপনি পরিবর্তন করবেন। তো একটা যেটা হতে পারে আপনার সম্পত্তিটা সমান হইতে পারে, যেমন আপনার 5 কাঠা আমার 5 কাঠা হইতে পারে, আপনার 1 একর আমার 1 একর হইতে পারে, অথবা কিছু কম বেশি হইতে পারে। যেমন ধরেন আপনার 1 একর হতে পারে, আমার 2 শতক হতে পারে। অর্থাৎ যেই এক্সচেঞ্জটা হবে অবশ্যই সম্পত্তির বিনিময় সম্পত্তি, তবে কিছু টাকা পয়সা হতে পারে সামান্য। যেমন ধরেন আপনার 1 একর হলো, আমার যদি 2 শতক হয়, তো এক্ষেত্রে অবশ্যই আপনাকে আমাকে টাকা পয়সা দিতে হবে। এটাও আমরা যে বিনিময় হিসেবে নিতে পারবো, তবে টোটাল টাকা পয়সা হবে না। ধরেন আপনার জমি আমার টাকা, তাহলে সেটা আমাদের বিক্রয় হয়ে যাবে। কিন্তু যদি আপনার জমিও থাকে টাকাও থাকে, তাহলে আমরা সেটা কি করতে পারবো, বিনিময় করতে পারবো। তবে বিনিময় করার মেইন যে সুবিধা সেটা হচ্ছে বিনিময় দলিলে অগ্রক্রয় চলে না। তো এই জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি কোনো সম্পত্তি ক্রয় করেন, সেক্ষেত্রে যদি কেউ অগ্রক্রয়ের সম্ভাবনা থাকে, আপনার অন্য কোথাও যদি সম্পত্তি থাকে, আপনি 1 শতক 1.5 শতক তার সাথে একটা বিনিময় দলিল করে ওই সেই সম্পত্তি যদি ক্রয় করে নেন, তাহলে সেখানে আর আপনার কোনোভাবেই অগ্রক্রয়ের মামলা আসবে না। তো এই জন্য বিনিময়টা এখানে আমাদের জন্য সুবিধা দেয়। বিনিময় যেটা হয়, একটাই কিন্তু দলিল প্রস্তুত হয়, ওই এক দলিলেই আপনার মালিকানা হারান, আবার এক দলিলে আপনি মালিকানা পান। এটা আলোচনা করা আছে আমাদের 118 ধারায়। তারপর যদি আমরা দেখি যে সরি, এই বিনিময়টা কিভাবে হবে বলতে হচ্ছে, যেভাবে বিক্রয় সংগঠিত হয় সেভাবে বিনিময়টা সংগঠিত হবে।
তারপরে বলা হচ্ছে যদি বিনিময়ের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হন, অর্থাৎ আপনি আমার সাথে সম্পত্তির যে মালিকানা বিনিময় করলেন, দেখা গেল সেই সম্পত্তির মালিক আপনি নিজেই না, তখন কি হবে? তখন বলা হচ্ছে যে আপনি টাকা ক্ষতিপূরণ দাবি করতে পারবেন, অথবা যদি জমিটা তার দখলে থাকে, যেটা আপনার জমি ছিল যেটা তাকে দিয়েছেন, যদি তার দখলে থাকে, তার উত্তরাধিকারী দখলে থাকে, সে যদি কনসিডারেশন ছাড়া হস্তান্তর করে এমন ব্যক্তির দখলে থাকে, তাহলে আপনি ওই জমি দাবি করতে পারবেন। তবে কেউ যদি কনসিডারেশনের বিনিময়, মানে হচ্ছে কেউ যদি বিক্রয় দলিলে ক্রয় করে নেয়, তখন আর আপনি ওই জমি দাবি করতে পারবেন না। শুধু যদি তার দখলে থাকে, তার উত্তরাধিকারী দখলে থাকে, সে যদি কনসিডারেশন ছাড়া, যেমন দান করে দেয়, হেবা করে দেয়, তাহলে আপনি সেই জমিও দাবি করতে পারবেন। আর যদি কেউ টাকার পয়সা বিনিময় ক্রয় করে, তাহলে আপনি জাস্ট তার ক্ষতিপূরণ দাবি করতে পারবেন। আর বলা হচ্ছে যে যারা এই বিনিময় করবে তাদের দায় দায়িত্ব কেমন, দায় দায়িত্বটা যেমন সেল ডিডে যেমন থাকে, যে আপনার সম্পত্তিতে যদি কোনো ডিফেক্ট থাকে, মালিকানার কোনো সমস্যা থাকে, সম্পত্তির ভিতরে যদি কোনো সমস্যা থাকে, সবকিছু আপনি তাকে খুলে বলবেন। এটা হচ্ছে দুইজনের দায়িত্ব। তো মোটামুটি। আর আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 121 ধারা যেটা বলতেছে আপনি যে টাকা পয়সাটা দিবেন, মানে হচ্ছে আমরা যেটা প্রথমে বললাম, বিনিময়ের ক্ষেত্রে দুটাই জমি হইতে হবে, কিন্তু জমি যদি কম বেশি হয় আপনি তো সাথে কিছু টাকা পয়সা দিবেন। যে টাকাটা দিবেন সে টাকার জন্য আপনি তার বিশুদ্ধতা নিশ্চয় করবেন। যেমন বর্তমানে কেউ যদি চেক দিয়ে দেয়, তার মানে হচ্ছে আপনি ওই চেকটা নগদায়ন হওয়া পর্যন্ত আপনার দায়িত্ব থাকবে, যাতে উনি ওই চেকের বিনিময়ে টাকাটা পান। অথবা আপনি যে টাকাটা দিলেন সেই টাকাটা যদি বৈধ টাকা হয়। আমরা জানি যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কিছু টাকা পয়সা যেগুলো কি করা হয়েছিল, 500 টাকা, 1000 টাকা নোট গুলো বাতিল করা হয়েছে। এখন আপনি যদি পুরাতন বাতিলকৃত এই টাকাগুলো দেন, এটা হবে না, আপনাকে যে টাকাটা চলে সেই টাকাটাই আপনাকে পেমেন্ট করতে হবে। তো মোটামুটি এটা হচ্ছে আমাদের বিনিময়, যেটা 118 থেকে নিয়ে 121 ধারা আমাদের আলোচনা করা আছে। এরপরে যদি আমরা যাই, আমাদের জন্য আসতেছে আমাদের গিফট বা দান, যেটি আমাদের সবারই জানা প্রয়োজন, গুরুত্বপূর্ণ জিনিস। 122 থেকে নিয়ে 129 পর্যন্ত আলোচনা করা আছে। তো মনে রাখবেন, এখানে আমরা ইংলিশগত ভাবে যদি পড়ি, সেটা আপনার স্থাবর হোক বা অস্থাবর হোক, যাই হোক, 1 নম্বর কথা হচ্ছে আপনি নিজের ইচ্ছায়, স্বেচ্ছায়, সে ইচ্ছায়, যেখানে কোনো প্রকার আপনার উপর চাপ থাকবে না, নিজের ইচ্ছায় কোনো প্রকার টাকা পয়সা বিনিময় নেওয়া ছাড়া যখনই আপনি কোনো সম্পত্তি কাউকে দান করে দিবেন, কাউকে দিয়ে দিবেন, উপহার স্বরূপ দিবেন, সেটাই হচ্ছে আমাদের গিফট। অর্থাৎ গিফটের বিনিময়ে আপনি কিছু নিতে পারবেন না। যদি টাকা নেন, পয়সা নেন, সেটা সেল হয়ে যাবে। যদি জমি নেন, সেটা বিনিময় হয়ে যাবে। তার মানে হচ্ছে গিফট এমন একটা জিনিস, আপনি নিজের ইচ্ছায় আপনার জমিটা কাউকে দিয়ে দিবেন খুশি হয়ে। এটাই হচ্ছে আমাদের গিফট। এখন যদি আমরা দেখি এই গিফটটা কিভাবে সংগঠিত হবে, যেমন আমরা মুসলিম আইনে হেবা দেখেছি, এই হেবা যেভাবে সংগঠিত হয় একই রকম ভাবে বলতে গেলে গিফটটাও সংগঠিত হচ্ছে। কারণ 2004 সালের পরে হেবাটাকে গিফটের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো বলা হচ্ছে যিনি সম্পত্তিটা দান করবেন, তার জীবিত থাকাকালীন সময়ে যিনি সম্পত্তিটা গ্রহণ করবেন তাকে এই দানটা গ্রহণ করতে হবে। অর্থাৎ আমি যদি এই মোবাইলটা আপনাকে গিফট করতে চাই, আমি আপনাকে গিফট করলাম একজনের মাধ্যমে, যে এটা আমি তাকে দিলাম। তো এইটা তার কাছে পৌঁছানোর পূর্বেই যদি আমি যদি মারা যাই, এটা তার কাছে পৌঁছানোর পূর্বেই যদি আমি যদি মারা যাই, তাহলে কিন্তু এই গিফটটা বাতিল বলে গণ্য হবে। কারণ আমি জীবিত থাকাকালীন সময় সেটা গ্রহণ করতে পারে নাই। তো এইরকম অনেক জিনিস আছে গিফটের ক্ষেত্রে, আপনার নির্ভর করে। যেমন বিবাহের ক্ষেত্রে ইজাব হয়, কবুল হয়, অফার দেওয়া হয়, সেটা অ্যাকসেপ্ট করা হয়। অ্যাকসেপ্ট যদি না করা হয়, যেমন বিবাহ হবে না। গিফটের ক্ষেত্রে আপনি যাকে গিফট করবেন সে যদি অস্বীকার করে যে না আমি আপনার গিফট নিব না, তাহলে আপনার গিফটটার কোনো দাম থাকবে না। তার মানে গিফটটা হলো আপনি যাকে অফারটা করতেছেন সে গ্রহণ করতে হবে। এই গ্রহণটা আপনি জীবিত থাকাকালীন সময় করতে হবে। আপনি যদি মারা যান, তখন কিন্তু আপনি যাকে যে একটা জিনিস দিতে চাইছিলেন, সে যদি আপনি জীবিত থাকতে যদি গ্রহণ যদি না করতে পারে, এই গিফটটা তখন বাতিল হয়ে যাবে। সেটাই বলা আছে যে ইফ ডোনি ডাই বিফোর অ্যাকসেপ্টেন্স দ্য গিফট ইজ ভয়েড, বাতিল বলে গণ্য হবে। তারপর যদি আমরা দেখি যে 122-এর পরে 23-এর মধ্যে যেটা বলা হচ্ছে যে আসলে গিফটটা কিভাবে সংগঠিত হবে। তো এখানে ক্রিস্টাল ক্লিয়ার বলা হচ্ছে যে এটা একটা রেজিস্টার্ড দলিলের মাধ্যমে হবে। আপনি মুখে মুখে সম্পত্তি দান করতে পারবেন না, এটা একটা রেজিস্টার্ড দলিলের মাধ্যমে আপনাকে সম্পত্তিটা করতে হবে। এর জন্য যেটা হয় সেটা হচ্ছে একটা দলিল প্রস্তুত করতে হবে, যেখানে আপনার সিগনেচার থাকবে, অ্যাট লিস্ট 2 জন সাক্ষী থাকবে।
যেভাবে আমরা চুক্তি আইনে জানি বা রেজিস্ট্রেশন আইনে আমরা দেখেছি যে অ্যাটলিস্ট দুইজন সাক্ষীর সামনে আপনার সেটা সম্পাদন করতে হবে, ওই জিনিসটা এখানে বলা আছে। আর যে আপনি যে ডিডটা প্রস্তুত করবেন এটা লিখিত হবে, এটা রেজিস্টার্ড হবে, অ্যাটলিস্ট দুইজন সাক্ষী থাকবে। তো তারপর যদি আমরা দেখি যে এই ধারাটা এখানে দেখেন 2004 সালে এই জিনিসটা অ্যাড করে দেওয়া হয়েছে যে নট উইথ স্ট্যান্ডিং এনিথিং কন্টেইন আদার ল, অন্য আইনে যাই কিছু থাকুক, এই ধারাটা যখন থেকে কার্যকর তখন থেকে মুসলিম আইনে, মানে মোহাম্মদান ল বলা হয় মুসলিম আইনকে, এই মোহাম্মদান ল এর মধ্যে যে হ্যাবাটা সেটা গিফট হিসাবে অন্তর্ভুক্ত হবে। তাই এখন আপনি মৌখিকভাবে যতই হ্যাবা করেন, ওই হ্যাবাটা যদি আপনি রেজিস্ট্রেশন না করেন এটা কার্যকর হবে না, অবশ্যই অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো মোটামুটি এটাই হচ্ছে আমাদের কথা যে গিফট আসলে এভাবে হয়। এখন গিফটের মধ্যে কিছু ভাগ আছে সেটা আমরা একটু দেখি। যেমন কিছু গিফট আছে যেটা আপনার উপর কিছু দায়িত্ব নিয়ে আসবে, তো সেই গিফট গুলো আমরা কিভাবে করব। জাস্ট আমরা মূল আইনে চলে যাই, যেহেতু অনেক লম্বা চড়া আইন। তো আমরা প্রথমেই 122 ধারায় দেখেছি যে গিফট জিনিসটা কি। এখানে দেখেন আমরা যেটা বললাম যে এই গিফটটা মুভেবল এবং অর্থাৎ স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিয়ে আলোচনা করে। অর্থাৎ 122 ধারাটার কারণেই ট্রান্সফার অফ প্রপার্টি স্থাবর ও অস্থাবর, 122 ধারা যদি না থাকতো শুধুমাত্র সেটা স্থাবর সম্পত্তি নিয়ে আলোচনা করতো। তো তারপরে আমরা গিফট যদি দেখি যে ভবিষ্যতে আপনি একটা সম্পত্তি পাবেন, এটা আপনি দান করতে পারেন কিনা। ধরেন যে আপনার বাবা জীবিত আছে, আপনি জানেন আপনার বাবা যদি মারা যায় আপনি ওই সম্পত্তির মালিক হবেন। তো এখন আপনি এই রকম সম্পত্তি কাউকে দান করে দিতে পারবেন কিনা, কথা হচ্ছে যে না, যে সম্পত্তির আপনি এখনো মালিক হন নাই সেই সম্পত্তি আপনি দান করতে পারবেন না। অর্থাৎ ফিউচারে আপনি মালিক হবেন এইরকম সম্পত্তি আজকে আপনি দান করতে পারবেন না। তারপরে যেটা বলা হচ্ছে, যদি আপনি একসাথে একই দলিলে একাধিক ব্যক্তিকে যদি দান করেন, যে আপনার হয়তো দুইজন ছেলে আছে তাদেরকে আপনি দান করলেন, এখন আমরা জানি গিফটের ক্ষেত্রে বা হেবার ক্ষেত্রে তাকে গ্রহণ করতে হবে। এখন এক ছেলে যদি বলে যে আমি গ্রহণ করলাম, অন্য ছেলে যদি বলে যে আমি গ্রহণ করব না, তাহলে ওই দলিলের ফলাফল কি হবে, বলা হচ্ছে যিনি গ্রহণ করলো তার অংশ কার্যকর হবে, যে অস্বীকার করলো তার অংশটা বাতিল বলে গণ্য হবে। তারপর যদি আমরা বলতেছি যে গিফটটা আপনি কখন বাতিল করতে পারবেন, গিফটটা আপনি কখন বাতিল করতে পারবেন। তো মনে রাখবেন গিফটটা আপনি যাকে গিফট করতেছেন সে গ্রহণ করার পূর্ব পর্যন্ত বাতিল করতে পারবেন। আপনি সে যদি একবার গ্রহণ করে তখন আর আপনি বাতিল করতে পারবেন না, টোটাল এই জিনিসটাই বলা হচ্ছে। কারণ গিফটের ক্ষেত্রে দলিল রেজিস্ট্রেশন হোক বা না হোক, প্রথমেই কথা হচ্ছে আপনি যাকে অফার করতেছেন সে গ্রহণ করলো কিনা। যদি সে গ্রহণ করে তাহলে আপনি আর বাতিল করতে পারবেন না। তবে মুসলিম আইনের ক্ষেত্রে আরেকটা যে শর্ত থাকে সেটা হচ্ছে যে পজেশনটা, আপনি সম্পত্তির দখল যতদিন বুঝিয়ে না দেন ততদিন পর্যন্ত আপনি ওই গিফটটা বাতিল করতে পারবেন। তবে বাস্তবতা যেটা হয়, যেহেতু আমাদেরকে একটা দলিল প্রস্তুত করতে হয়, যখনই আপনি একটা হ্যাবা ডিড বা গিফট ডিড তৈরি করে ফেলান তখন কিন্তু ওইটার আপনি কোনো রহিতকরণ দলিল করে মৌখিকভাবে বাতিল করতে পারবেন না। আপনি উপযুক্ত আদালতে, যে আদালতের এখতিয়ার আছে সেখানে যদি আপনি উপযুক্ত কারণ দেখাতে পারেন, আদালত যদি সন্তুষ্ট হয়, আদালত যদি বাতিলের একটা ডিক্রি দেয়, তখনই কেবল আপনি ওই গিফট ডিড বাতিল করতে পারবেন। এটা ছাড়া বাতিলের আর কোনো আপনার কিন্তু পন্থাটা নাই। এখন আমরা চলে যাই যে ওনারাস গিফট বলে একটা গিফট আছে। অর্থাৎ ধরেন যে আমার দুইটা বাড়ি আছে, একটা বাড়ির উপর 10 লাখ টাকা লোন নেওয়া আছে, আর একটা বাড়ির উপর কোনো লোন নাই, পিওর। তো আমি একই ডিডের মধ্যে একটা যে সম্পত্তি যেটার উপর দেনা আছে সেটা, এবং একটা যে পিওর সম্পত্তি, এই দুইটা জিনিস আপনাকে গিফট করলাম। তো এখন আপনি কি করবেন, আপনাকে যেটা করতে হবে যদি আপনি গিফটটা গ্রহণ করতে চান, ওই যে বাড়িতে লোন আছে লোনটা পরিশোধের শর্ত নিয়ে আপনাকে গ্রহণ করতে হবে। এমন না, আপনি বলতে পারবেন না যে আমাকে যেটার উপর লোন নাই শুধু সেটা দিয়ে দেন, যেটা লোন আছে ওটা আমি গ্রহণ করব না, এই কথা আপনি বলতে পারবেন না। অর্থাৎ যেই গিফটের মধ্যে কোনো দায়িত্ব থাকে, বার্ডেন থাকে, ঋণ থাকে, দেনা থাকে, এইরকম যদি কোনো কিছু একসাথে থাকে, হয় আপনি টোটালটা অ্যাকসেপ্ট করবেন অথবা আপনি টোটালটা রিজেক্ট করবেন। আপনি শুধু বলতে পারবেন না যে পিওর জিনিসটা আমি নিব, যেটার উপর দেনা আছে সেটা আমার লাগবে না, এই কথা আপনি বলতে পারবেন না। তারপর যদি আমরা দেখি ইউনিভার্সাল ডোনার, যেটা হচ্ছে কেউ যদি তার টোটাল সম্পত্তিটা আপনাকে গিফট করে দেয়, টোটাল সম্পত্তি যদি আপনাকে গিফট করে দেয়, তার যদি আর কোনো প্রকার সম্পত্তি না থাকে, সেই সম্পত্তির উপর যা তার যদি কোনো দেনা থাকে তাহলে সেই দেনাটা আপনার উপর প্রযোজ্য হবে। এই জিনিসটা মনে রাখবেন। কেউ যদি তার টোটাল সম্পত্তি আপনাকে গিফট করে দেয়, দান করে দেয়, তার যদি সেই সম্পত্তির উপর কোনো দেনা থাকে, পাওনাদার থাকে, মর্গেজ থাকে,
তাহলে আপনার উপর তার যাবতীয় যে কর্জ আছে সেটা পতিত হবে। তো মোটামুটি এটাই। আর সর্বশেষ তারা যেটা বলতেছে যে সেভিং, এক্ষেত্রে বলতেছে এই যে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে যাই কিছু বলা আছে এটা হচ্ছে যে মুসলিম আইনে আমরা জানি যে ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার কালীন যদি সে কিছু গিফট করে সেই গিফটটার শর্ত এই ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের উপর আসবে না। আমরা অনেক সময় দেখতে পাই মুসলিম আইনে যখন আপনি মারা যান সেক্ষেত্রে যদি কিছু দান করেন সেই দানটাকে দান হিসাবে গণ্য করে না, তারা সেটাকে ওসিয়ত হিসাবে গণ্য করে। যেহেতু ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট ওসিয়ত নিয়ে আলোচনা করে না, জীবিত ব্যক্তির মাঝে সম্পত্তি নিয়ে আলোচনা করে, এই জন্য 129 নাম্বার যে ধারাটা দিয়ে ওইটাকে একটা সেভিং ক্লজে নিয়ে আসা হয়েছে, যে ওইটাকে ইফেক্ট করবে না। তো মোটামুটি এটাই ছিল। আর সর্বশেষ ভাগে আমাদের হচ্ছে অ্যাকশনেবল ক্লেম, 130 থেকে নিয়ে আমাদের 137 ধারা। এটা যদি আমরা এক কথায় বুঝতে চাই, এটা হচ্ছে যে আনসিকিউর যদি আপনার লোন থাকে, আনসিকিউর যদি লোন থাকে, যেমন আপনি আমাকে 1 লাখ টাকা দিলেন, কোনো প্রকার আমরা মর্গেজ ডিড করলাম না, কিছুই করলাম না, কিন্তু আমি আপনাকে 1 লক্ষ টাকা দিলাম। এখন এই টাকাটার বিনিময় আপনি তো আমার কাছে কিছু দাবি করবেন, তো এটা যেই দাবিটা করবেন এটাই হচ্ছে আমাদের অ্যাকশনেবল ক্লেম, যেটা সিকিউর করা থাকবে না। এটা ছাড়া আমরা বলতে পারি, আমরা জানি ট্রান্সফার অফ প্রপার্টি একটা বিক্রয় আপনি বাকি সত্ত্বেও করতে পারেন। এখন আপনি আমার কাছে একটা সম্পত্তির মালিকানা হস্তান্তর করে দিলেন, এখন টাকা পয়সা কিন্তু আমি দেই নাই। তো এখন আপনি যে আমার এই সম্পত্তির উপর আপনার কিন্তু একটা টাকা দাবি আছে যে আমি টাকাটা দেই নাই, এর বিরুদ্ধে যেটা হয় সেটা হচ্ছে সেখানে আপনার একটা ক্লেম থাকে। আপনি কোনো বীমা করলেন, আপনার সেই যে আপনি মারা যাওয়ার পর সেখান থেকে একটা নির্দিষ্ট টাকা পয়সা পাবেন, এই যে দাবিটা আপনার, এটা হচ্ছে আপনার একটা অ্যাকশনেবল ক্লেম, নালিশ যোগ্য দাবি। এখন এইটা আপনি হস্তান্তর করতে পারবেন কিনা, ধরেন আপনার টাকার প্রয়োজন, আপনার বীমা করা আছে 10 লাখ টাকার বীমা, যে আপনি মারা গেলে আপনি অ্যাটলিস্ট 10 লাখ টাকা পাবেন। আজকে আপনার টাকার প্রয়োজন, আপনি আমার কাছে আসলেন যে ভাই আমার তো মর্গেজ করার মতো কিচ্ছু নেই, তবে আমার একটা অ্যাকশনেবল ক্লেম আছে, যে 10 লাখ টাকার একটা বীমা করা আছে, আমি যদি আপনার টাকা না দিতে পারি ওই যে বীমার টাকা যেটা হবে সেটা আপনি নিয়ে নিয়েন। এই মর্মে আপনি যে ডিডটা করতেছেন এটাই হচ্ছে অ্যাকশনেবল ক্লেম। তার মানে এটাও আপনি হস্তান্তর করতে পারবেন, যে জিনিসটা আপনি শিওরলি পাবেন সেটা আপনি হস্তান্তর করতে পারবেন। মোটামুটি 130 থেকে নিয়ে 37-এ এই জিনিসগুলাই আলোচনা করা আছে। তো আমরা আরেকটা জিনিস আমাদের আলোচনা করতে হবে, যেগুলো আলোচনা না করলে আমাদের ট্রান্সফার অফ প্রপার্টি একটা কমপ্লিটই হবে না। যেই আমরা ডক্টরিনের কথাগুলো বললাম, আশা করি আপনারা যদি পানি খাওয়ার প্রয়োজন পড়ে খেয়ে নিতে পারেন, আমরা ওইটা দিয়ে আমাদের অনুষ্ঠানটা শেষ করব, যেটা জাস্ট আমাদের 5 মিনিটের মতো সময় লাগবে। আসলে এই ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট কিন্তু একটা বিশাল বড় আইন এবং প্রতিটা শব্দই বুঝার মতো। আপনি যদি ইংলিশে পড়তে যান 10 দিনেও আপনার শেষ হবে না কিন্তু। তো এইখানে যে আমাদের মোটামুটি 7টার মতো ডক্টরিন আছে, এই জিনিসগুলো জাস্ট আমরা আপনাদেরকে 10 মিনিটে একটু বোঝানোর চেষ্টা করব, তারপরে আমরা ক্লাসটা শেষ করব, আপনাদের প্রশ্ন এবং উত্তর পর্ব নিব। তো প্রথমে আমরা শুরু করি নিচের দিক থেকে, যেটা শুরু করব আমরা সেটা হচ্ছে যে যারা এই আইনের ছাত্র, তারা সিপিসি তে রেস সাবজুডিস জিনিসগুলো পড়েছেন, রেস সাবজুডিকাটা জিনিসটা পড়েছেন, তো ওই ডক্টরিনটাই এখানে একটা চলে এসেছে, সেকশন 52। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের সেকশন 52 যেটা বলতেছে সেটা হচ্ছে যে রেস সাবজুডিস, বাংলাদেশের আদালতে কোনো সম্পত্তির মালিকানা নিয়ে যদি প্রতারণামূলক ভাবে না হয়, ইন্টেনশনালি যদি না হয়, যদি কোনো মামলা যদি চলমান থাকে, তাহলে নর্মালি সেই সম্পত্তিটা হস্তান্তরিত হবে না। কিন্তু আইনের দুর্বলতায় আইনটা স্পষ্ট ক্লিয়ার কাট বলে দেয় নাই, যদি এইরকম হস্তান্তরিত হয় সেটা ভয়েড বা বাতিল। এই শব্দটা উল্লেখ না থাকার কারণে ডক্টরিন অফ রেস সাবজুডিস দ্বারা আমরা যেটা বুঝতে পারি, যদি কোনো সম্পত্তি নিয়ে বিরোধ থাকে, মালিকানায় বিরোধ থাকে, তখন যে কোনো এক পক্ষ, বাদী হোক বা বিবাদী হোক, তারা যদি সম্পত্তিটা কারো কাছে বিক্রয় করে দেয়, হস্তান্তর করে দেয়, ট্রান্সফার করে দেয়, তাহলে তার ফলাফলটা কি হবে? তো ফলাফল বলা হচ্ছে যে এটা নির্ভর করবে আদালতের ডিক্রির উপর। আদালত সর্বশেষ কার পক্ষে ডিক্রি দিচ্ছে, বাদীর পক্ষে দিচ্ছে না বিবাদীর পক্ষে দিচ্ছে? যদি বাদী সম্পত্তিটা হস্তান্তর করে, তাহলে বই যে দলিলটা করা হইলো ওইটা বৈধ বলে গণ্য হবে, যিনি সম্পত্তিটা ক্রয় করেছিলেন তার মালিকানা অক্ষুণ্ণ থাকবে।
আর যদি বিবাদী সম্পত্তিটা হস্তান্তর করে বিবাদী যার কাছে বিক্রি করলো তার পক্ষে যদি ডিক্রিটা আসে, তাহলে তার মালিকানা অক্ষুণ্ণ থাকবে। তার মানে নর্মাল অর্থে হচ্ছে যখন মামলা চলমান থাকবে একটা সম্পত্তি হস্তান্তরিত হবে না, কিন্তু হয়ে গেলে কি হবে আইনে সেটা কিছুই বলা নেই, জাস্ট বলা হচ্ছে হস্তান্তরিত হবে না। তো এই জন্য যদি হস্তান্তরিত হয়ে যায় এর ফলাফল নির্ভর করবে আদালতের ডিক্রির উপর। এখন যদি আমরা দেখি এক্ষেত্রে পৃথকভাবে যদি আমরা চিন্তা করি, যিনি বিবাদী ছিলেন, যিনি জমিটা দাবি করতেছিলেন, উনি এরকম কারোর সাথে চুক্তি করে একটা সম্পত্তি হস্তান্তর করে দিলেন। হয়তো সেটা খুব কম দামে হস্তান্তর করে দেন, আমরা জানি যে জমিগুলোর মধ্যে বিরোধ থাকে, তা কম দামে কারো কাছে হস্তান্তর করে দেয়, কারণ উনি জানে না জমিটা পাবে কি পাবে না। তো তার কাছ থেকে কিছু টাকা পয়সা নিল, পরবর্তীতে দেখা গেল বাই চান্স 2 বছর 4 বছর পরে উনি আদালতে ডিক্রিটা পেয়ে গেল। তো তখন যদি উনি এই ধারার আশ্রয় না নিয়ে বলতে না পারেন যে যখন আপনার সাথে আমি চুক্তি করছি আমি তো জমির মালিক ছিলাম না, আদালতে মামলা চলমান ছিল, ডক্টরিন অফ সাবজুডিস যেটা বলতেছে যে কোনো নতুন সত্য সৃষ্টি করবে না, অথবা আমি আপনার কাছে জমি বিক্রি করব না, যাতে উনি এই সুবিধাটা নিতে না পারেন, এই জন্য ডক্টরিন অফ সাব যে জুডিস আছে এটা দ্বারা আমরা এটা বুঝবো, নর্মালি সেখানে যদি কোনো মামলা চলমান থাকে সম্পত্তিটা হস্তান্তর হবে না। যদি হয়ে যায় কি হবে, এটা এই ধারায় স্পষ্ট ক্রিস্টাল ক্লিয়ার কিছুই বলা নাই। এজন্য এই ধারার ইফেক্টটা পড়ে আদালতের ডিক্রির উপর। আদালত যদি যিনি হস্তান্তর করলেন তার পক্ষে যদি ডিক্রি দেয়, তাহলে উনি যে হস্তান্তর করেছিলেন ওই গ্রহীতার দলিলটা বৈধতা পাবে, উনি সম্পত্তিটা দাবি করতে পারবেন। আর যদি তার বিপক্ষে যায় তাহলে গ্রহীতা কোনো প্রকার প্রতিকার পাবেন না, তার পক্ষে কোনো প্রকার সত্য সাত্য কিছুই হস্তান্তরিত হবে না। এটাই আমাদের হচ্ছে একটা ডক্টরিন, সেটা হচ্ছে আমাদের সেকশন 52। এখন যদি আমরা চলে যাই আমাদের ডক্টরিন অফ জাস্ট 2 নম্বরে যদি আমরা চলে যাই, সেটা হচ্ছে আমাদের সেকশন 53, যেখানে আলোচনা করতেছে যে ফ্রুডুলেন্ট ট্রান্সফার, মানে প্রতারণামূলক ভাবে যদি আপনি সম্পত্তি হস্তান্তর করে দেন তার ফলাফলটা কি হবে, প্রতারণার মাধ্যমে যদি আপনি কোনো সম্পত্তি হস্তান্তর করে দেন তার মাধ্যমে কি হবে। যেমন ধরেন যে আপনার সম্পত্তি কারো কাছে মর্গেজ করা আছে, আপনার এই রকম মর্গেজকৃত সম্পত্তি আপনি যাতে দেনাদারকে ঠকান এই জন্য যদি আপনি আপনি অন্য কাউকে হেপা করে দেন, দান করে দেন, বিক্রি করে দেন, তাহলে কি হবে। তো বলা হচ্ছে এইরকম যদি আপনি বিক্রি করেন, দান করেন, সেই দলিলটা অবৈধ হবে। এই সেকশন একদম সরাসরি ক্রিস্টাল ক্লিয়ার বলাই আছে, আপনি যতই টাকা পয়সা দিয়ে ক্রয় করেন, কোন সম্পত্তি যদি মর্গেজ করা থাকে, যদি সেই সম্পত্তি সিকিউর, যদি তার সেখানে লোন থাকে, তাহলে আপনি যেই দলিলে ক্রয় করেন আপনার দলিলটা বৈধতা পাবে না, এটা একদম শুরু থেকেই বাতিল বলে গণ্য। এটাই বলা হচ্ছে এই ডক্টরিনে সেকশন 53-তে। তার মানে আপনি যখনই সম্পত্তি ক্রয় করবেন দেখে নেবেন সেটা কোথাও মর্গেজ আছে কিনা, সেই সম্পত্তির উপর কোনো সিকিউর লোন দেওয়া আছে কিনা। সিকিউর লোন বলতে এমন একটা বোঝায় যে যেখানে কোনো বৈধ চুক্তি থাকবে, যেখানে মর্গেজ ডিড থাকবে। এইরকম মর্গেজকৃত সম্পত্তি যদি আপনি ক্রয়ও করেন, আপনার দলিলের 1 পয়সা কোনো দাম থাকবে না, এই সেকশন 53 মোতাবেক আপনার দলিলটা শুরুর দিন থেকে অবৈধ। তারপর যদি আমরা চলে যাই আরো যে গুরুত্বপূর্ণ ডক্টরিনটা আমাদের জন্য, সেটা হচ্ছে ডক্টরিন অফ পার্ট পারফরমেন্স। তো একটা কথা আমরা পূর্বেই বলছি, যেহেতু এটা অনেক পুরাতন আইন, তাই এই আইনের কিছু ডক্টরিন এখন আমাদের কার্যকারিতাও দরকার নাই, অর্থাৎ চলেই না, দরকারই নেই। এইরকম একটা ডক্টরিন হচ্ছে আমাদের এই ডক্টরিন অফ পার্ট পারফরমেন্স। এটা কথা হচ্ছে আপনি আর আমি একটা চুক্তি করলাম, আপনার কাছে আমি জমি বিক্রি করব, যেমন আমরা বায়নামা করি, যেহেতু আমরা বলছি 2004 সালের পরেই বায়নামা দলিল রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করা আছে, পূর্বে কিন্তু ছিল না। এখন আপনি যদি 2004 সালের পূর্বে চিন্তা করেন, আপনি আমার সাথে একটা চুক্তি করলেন, আপনি জমিটা বিক্রি করবেন, আমি আপনাকে কিছু টাকা পয়সা দিলাম, কিছু শর্ত থাকলো, তো আমার অংশটা আমি পূরণ করছি, আপনার চুক্তি হয়েছে, আপনি যত টাকা চাইছেন আমি কিছু টাকা পয়সা দিছি, কিন্তু যখন বিক্রি করার দলিলটা করে দেওয়ার তারিখ আসলো তখন আপনি বলতেছেন যে না আমি আর বিক্রি করব না, আমি আপনার এই চুক্তি মানবো না। তখন আপনি এই ডক্টরিনের আশ্রয় নিয়ে আদালতে যেতে পারতেন যে তার সাথে আমার যে চুক্তি ছিল আমার অংশ আমি পূর্ণ করেছি, সে আমাকে যে যে শর্তগুলা দিয়েছে আমি সেটা পূর্ণ করছি, এখন আদালত যাতে তাকে বাধ্য করে তার অংশ পূর্ণ করার জন্য, মানে আপনাকে দলিলটা করে দেওয়ার জন্য। এটা এখন জমির ক্ষেত্রে হইতে পারে, অন্য আপনি একটা বাড়ি তৈরি করতেছেন, যেই বাড়ির ক্ষেত্রে যার সাথে চুক্তিবদ্ধ আছে, কোম্পানি আছে, রিয়েল এস্টেট আছে, তাকেও আপনি এই সেকশনের অধীনে বাধ্য করাইতে পারেন তার অংশ করার, সে পূর্ণ করার জন্য।
তারপরে যদি আমরা চলে যাই, তা আমাদের সেকশন চলে আসবে 43, ডক্টরিন অফ ইস্ট্রফল। যেটা আমরা জানি এভিডেন্স একটা, অনেকেই জানেন যে আপনি যে জিনিসটা স্বীকার করছেন সেটা আপনি অস্বীকার করতে পারবেন না। এই 43 সেকশনে যেটা বলা হচ্ছে যে এমন একটা সেকশন, আপনি যদি কোনো কিছু একবার করে দেন, যেমন আপনি আমার সাথে একটা চুক্তি করলেন, আমি ধরলাম আপনি জমিটার মালিক, কিন্তু যেই দিন আপনি চুক্তি করলেন সেদিন আসলে আপনি মালিক ছিলেন না। যেমন আপনার পিতার সম্পত্তি আছে, আপনার পিতা অসুস্থ, বাসায় পড়ে আছে, এখন সেই জমিটা আপনি দেখাশোনা করেন, সবাই ভাবে যে আসলে জমির মালিক আপনি। তো এখন যেটা হলো, যেই দিন চুক্তিটা হইলো তখন তো আমি বললাম যে আমি জমির মালিক, কিন্তু যেই দিন রেজিস্ট্রেশন করব সেই দিন বাই চান্সে যেটা হলো যে আপনার বাবা মারা গেল, তো মারা যাওয়াতে যেটা হয় বাই উত্তরাধিকারী আপনি সম্পত্তিটার মালিক হয়ে গেলেন। এখন দলিল রেজিস্ট্রেশন করার দিন যদি আপনি যায় বলেন যে আপনার সাথে যখন আমি চুক্তি করছিলাম তখন আমি ওই জমির মালিক ছিলাম না, তখন আমার বাবা জীবিত ছিল, বাবা মালিক ছিল, আজকে আমি আপনার কাছে জমি বিক্রি করতে বাধ্য না, বিক্রি করব না। এই সেকশন 43 বলতেছে যে না, আপনি যদি জমির মালিক এই রকম আপনি ইচ্ছা পোষণ করেন, মানুষের কাছে প্রকাশ করে যদি কারোর সাথে চুক্তিবদ্ধ হন, আর যদি সাবসিকুয়েন্টলি মানে ঘটনাক্রমে সেই জমির মালিক যদি আপনি হয়ে যান, তাহলে আপনি ওই কাজটা করতে বাধ্য, আপনি তাকে জমিটা বিক্রি করতে বাধ্য। আপনি বলতে পারবেন না যে আপনার সাথে আমার যেদিন কথা হয়েছিল আমি জমির মালিক ছিলাম না, এই কথা আপনি বলতে পারবেন না। কারণ আপনি নিজেকে প্রকাশ করছেন জমির মালিক, আর আজকের দিনে আপনি বাই ইভেন্চুয়ালি আপনি জমিটার মালিক হয়ে গেছেন, অতএব আপনার বলা কথা থেকে আপনি অস্বীকার করতে পারবেন না। এটাই আলোচনা করতেছে আমাদের সেকশন 43, যাকে আমরা বলতেছি ডক্টরিন অফ ইস্ট্রফল। তারপরে যদি আমরা চলে যাই ডক্টরিন অফ আমাদের অস্টেনসিবল ওনার, সেকশন 41। তো একটা কথা মনে রাখবেন, পাওয়ার অফ অ্যাটর্নি আইনটা আসার পরে এই ডক্টরিনের কোনো কাজই নাই। যেমন ধরেন যে আমার সম্পত্তি আমি আপনাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিলাম, আপনি ওই পাওয়ার অফ অ্যাটর্নি মূল্যে সম্পত্তিটা বিক্রি করে দিলেন। এখন আমি বলতে পারবো না যে জমি তো আমার, সে বিক্রি করতে পারে না, এটি বলার আমার অধিকার নাই। তো পাওয়ার অফ অ্যাটর্নির পূর্বে যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে যদি কোনো মালিক, যদি কোনো সম্পত্তির মালিক এমন একজন ব্যক্তি প্রকাশ করে যে আমি জমিটার মালিক, মূল মালিকও যদি সামনে উপস্থিত থাকে, মূল মালিকের জানা সূত্রে, ইচ্ছা সূত্রে, যদি কৃত্রিম মালিক মানে হচ্ছে আরেকজন ব্যক্তি যদি সম্পত্তিটা হস্তান্তর করে দেয়, তাহলে পরবর্তীতে আসে মূল মালিক বলতে পারবে না যে না, এই সম্পত্তির মালিক তো ও না। তো এটা বাস্তব প্রয়োগ বর্তমানে নাই, এই জন্যই কারণ বর্তমানে যেহেতু রেজিস্ট্রেশন আইনটা আছে, পাওয়ার অফ অ্যাটর্নি একটা আছে, তো এই জন্য এই যে অস্টেনসিবল ওনার এটা অতটা পাওয়া যায় না। তবে এটা আমরা যদি আরো সহজভাবে বুঝি, আরেকটা জিনিস বুঝলে আমাদের বুঝে আসবে। ধরেন যে এই মোবাইলটা আপনার, এটা আমার কাছে আছে, তো আমরা তিনজন বসে আছি, আমি জানি যে জমির মালিক আমি না, আপনি জানেন যে মোবাইলের মালিক আপনি, আর যিনি ক্রেতা উনি কিন্তু জানে না, উনি জানে আমার হাতে যেহেতু আছে এটা আমারই সম্পত্তি। তো আপনার সামনে যদি আমি তাকে বলি যে মোবাইলটা বিক্রি করব 10,000 টাকা, এখন ক্রেতা যদি 10,000 টাকা ক্রয় করে নেয়, পরবর্তীতে আপনি বলতে পারবেন না যে আপনি যার কাছ থেকে নিছেন ও তো মোবাইলের মালিক না, মোবাইলের মালিক তো আমি। এটা আপনি এই জন্যই বলতে পারবেন না, কারণ যখন এই জিনিসটা বিক্রি হয় আপনি সেখানে উপস্থিত ছিলেন, আপনি জানতেন, আপনার সম্মতিতে আপনার উপস্থিতিতে এটা বিক্রয় হয়েছে, অতএব আপনি এটা অস্বীকার করতে পারবেন না। এটাই বলতেছে আমাদের এই যে ডক্টরিন অফ অস্টেনসিবল ওনার। আর সর্বশেষ আরেকটা যে আমাদের ডক্টরিন, সেটা হচ্ছে আমাদের ডক্টরিন অফ ইলেকশন। এই ডক্টরিনটার বাস্তব প্রয়োগ আমি খুব কম দেখতে পাই, আমার জানা মতো আমি কোনোদিন পাই নাই আজ পর্যন্ত। এটা হচ্ছে যেটা, যে আপনি জমির মালিক না, আমরা তিনজন ব্যক্তি, আপনি জমির মালিক না, আমি এখন চাচ্ছি যে আপনাকে আমাদের এই তিনজনের মধ্যে যে কোনো একজনকে একটা সম্পত্তি ক্রয় করে দিব। এখন সম্পত্তির প্রকৃত মালিককে আমি বললাম যে ভাই আপনার এই যে জমিটা, এই জমিটা আপনি এত লাখ টাকায় বিক্রি করেন ওই ব্যক্তির কাছে, এত লাখ টাকা আমি আপনাকে দিব, ওইটা আপনি জাস্ট ওনাকে হস্তান্তর করে দেন। এই রকম যদি আমি ইচ্ছা পোষণ করি, আমি কিন্তু জমির মালিক না, জমির মালিক একজন, আমি জাস্ট ইচ্ছা পোষণ করলাম, মালিককে বললাম যে ভাই আপনার এই জমিটার জন্য, আপনি এই জমিটা আমি আপনাকে 10 লাখ টাকা দিব, আপনি জমিটা তাকে হস্তান্তর করে দেন। এখন যিনি প্রকৃত মালিক তার উপর দায়িত্ব, তার উপর ইলেকশন হবে, তাকে চুজ করতে হবে সে কি আমার 10 লাখ টাকা নিবে। সে যদি আমার 10 লাখ টাকা নেয়, সে বাধ্য জমিটা তার ওই যে আমি যাকে বললাম তাকে হস্তান্তর করতে। হয় সে দুইটা অফারই একসাথে গ্রহণ করবে, অর্থাৎ 10 লাখ টাকাও নিবে, জমিটা হস্তান্তর করবে। এমন সে করতে পারবে না যে টাকা তো নিবে জমি হস্তান্তর করতে পারবে না, এই কথাটা বলতে পারবে না।
এটাই বলতেছে মূলত ডক্টরিন অফ যে ইলেকশন, যে যিনি প্রকৃত মালিক তার কাছে অপশন থাকবে, সে হয় দুইটাই গ্রহণ করবে অথবা দুইটাই রিজেক্ট করবে। সে শুধু একটা গ্রহণ করবে একটা রিজেক্ট করবে, এটা সে করতে পারবে না। এটাই হচ্ছে মূলত আমাদের এই ডক্টরিন অফ ইলেকশন, যেটা আলোচনা করতেছে সেকশন 35। আরেকটা ডক্টরিন আমাদের আছে যেটা অতটা গুরুত্বপূর্ণ না হলেও ট্রান্সফার অফ প্রপার্টি একটা আছে, সেটা হচ্ছে ডক্টরিন অফ সাইপ্রাস। এই ডক্টরিন যেটা বলতেছে সেটা হচ্ছে যে আপনি যদি কোনো সম্পত্তির জন্য, আমরা জানি, আমরা আর যে একটা সেকশন পড়ি নেই সেটা হচ্ছে আমাদের 13, 14 এবং 16। ধরেন আপনি এমন একটা দান করতেছেন যেখানে আপনি দুইজন ব্যক্তিকে ভবিষ্যতে ফিউচারে আপনি কিছু সম্পত্তি দান করবেন। এখন এই দুইজন ব্যক্তির মধ্যে একজনের যদি অস্তিত্ব না পাওয়া যায়, আরেকজনের অস্তিত্ব পাওয়া যায়, তাহলে কি হবে সম্পত্তিটা? যে ধরলাম আপনি, আমরা এর জন্য এটা বুঝতে হলে আমাদেরকে একটা দুইটা ধারা পড়তে হবে, ওইটা আমরা জাস্ট একটু পড়ে দেই, না হলে এই ডক্টরিনটা আমাদের বুঝে আসবে না। সেটা হচ্ছে 13 নাম্বার সেকশন আমাদেরকে একটু পড়তে হবে, 13, 14 এবং হচ্ছে আমাদের 16। 13 নম্বরটা আমরা একটু পড়ি, যে ট্রান্সফার বেনিফিট অফ আনবর্ন। যেই শিশু আজ পর্যন্ত দুনিয়াতে নাই, যেই শিশু এখনো জন্মগ্রহণ করে নাই, তার বরাবর আপনি সম্পত্তি কি করতে পারবেন কিনা, ট্রান্সফার করতে পারবেন কিনা। আমরা প্রথমে বলছি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট জীবিত ব্যক্তিদের মাঝে সম্পত্তি নিয়ে আলোচনা করে, কিন্তু 13 নম্বর ব্যতিক্রম বলতেছে যে না, আপনি পারবেন। যে ধরেন আপনার দুই ছেলে আছে, এখনো এক ছেলের বিয়ে হয়নি, আপনি আজকেই যেটা বলতেছেন যে আমার বড় ছেলে যখন বিয়ে করবে, তার যখন প্রথম সন্তান হবে, সে আমার এই 1 বিঘা জমি পাবে। এই রকম ভাবে আপনি একটা ইচ্ছা পোষণ করতে পারেন, একটা দলিল করে দিতে পারেন। তবে এই দলিলের শর্ত হচ্ছে আপনাকে একটা লাইফ ইন্টারেস্ট ক্রিয়েট করতে হবে। মানে যতদিন পর্যন্ত আপনার ওই প্রথম ছেলে বিয়ে না করে তার সন্তান হচ্ছে, এই পর্যন্ত আপনাকে লাইফ ইন্টারেস্ট ক্রিয়েট করতে হবে। আপনার থেকে সম্পত্তিটা আপনি অন্য কারো বরাবর দিয়ে দিবেন, যেমন আপনার চাচাকে দিয়ে দিতে পারেন, আপনার যে আরেক ছেলেকে দিয়ে দিতে পারেন, যে যতদিন ওই ছেলেটা জীবিত না আসতেছে দুনিয়াতে, ততদিন তারা এই সম্পত্তিটা ভোগ করবে লাইফ ইন্টারেস্ট হিসাবে। এই রকম আপনি লাইফ ইন্টারেস্ট ক্রিয়েট করতে হবে আপনাকে, যতদিন ওই অজন্ম শিশু, যেটা এখনো দুনিয়াতে আসে নাই, এই রকম পর্যন্ত আপনি যদি একটা দলিল করে দিতে পারেন, তাহলে ওই শিশু যখন জন্মগ্রহণ করবে তখন সে সম্পত্তিটা লাভ করবে। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যার আজকে অস্তিত্ব নাই তার বরাবর আমরা সম্পত্তি হস্তান্তর করতে পারবো। মাঝখানে শর্ত হইলো আমাদের এখন জীবিত ব্যক্তির মধ্যে কি করতে হবে, লাইফ ইন্টারেস্ট ক্রিয়েট করতে হবে। যেমন আপনি হয়তো আপনার চাচার বরাবর ক্রিয়েট করলেন, চাচা ওই শিশু জন্মের আগেই মারা গেল, এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে একাধিক লাইফ ইন্টারেস্ট ক্রিয়েট করতে হবে। যদি চাচা মারা যায় আপনার ছেলে, আপনার চাচা মারা গেলে গ্রামে যে কোনো একজন, যতদিন পর্যন্ত আপনার ওই ছেলের ঘরের সন্তান না হচ্ছে, ততদিন পর্যন্ত এটা লাইফ ইন্টারেস্ট হিসাবে আপনাকে একটা ইন্টারেস্ট ক্রিয়েট করতে হবে। এই ধারাটাই বলতেছে এটা 13 নাম্বার। তো এখন আমরা আরো যেটা আমাদেরকে পড়তে হবে, যে 14 নাম্বার যেটা বলতেছে, যে 14 নাম্বার ধারাটা, সেটা হচ্ছে যে আপনি এইরকম ভাবে কি করতে পারবেন না পার্মানেন্টলি, যে একটা সম্পত্তি আপনি, যে আপনার কাউকে এমন ভাবে দিয়ে দিতে পারবেন না যেটার মালিকানা তার কাছে বরাবর পৌঁছাবে না সারা জীবনের জন্য। অর্থাৎ আপনি এমন একটা দলিল করতে পারবেন না যেটা এই জমিটা আপনার ছেলে খাবে, ছেলের পরে ছেলে খাবে, তারপরে ছেলে খাবে, মানে যাতে আপনার বংশের মধ্যে আপনার জমিগুলো থাকে। এইরকম ভাবে আপনি পার্মানেন্টলি সারা জীবনের জন্য ইন্টারেস্ট ক্রিয়েট করতে পারবেন না। আপনাকে একটা ভেস্টেড ইন্টারেস্ট ক্রিয়েট করতে হবে। আপনি হয়তো বলতে পারেন আপনার এই সম্পত্তিটা আপনার তৃতীয় প্রজন্মের প্রথম পুরুষের কাছে যাবে, যখনই তার কাছে যাবে তখন সে সম্পত্তি নিজে রাখবে না, বিক্রি করে দিবে, সেটা তার ব্যাপার। কিন্তু আপনি সারা জীবনের জন্য এরকম ইন্টারেস্ট ক্রিয়েট করতে পারবেন না যে একটার পর একটা চলতেই থাকবে, এটা আপনি করতে পারবেন না। এটা হলে যেটা হতো, সমস্যা যেটা হয়, যে তাহলে তো জায়গা জমি বিক্রি হইতো না, কারণ সবাই চায় তার পছন্দের জায়গাটা তার বংশের ভিতরে থাকুক। এর জন্য 14 নম্বর ধারা আনে এখানে একটা রেস্ট্রিকশন আপনাকে দিচ্ছে, আপনি যে ওই লাইফ ইন্টারেস্ট গুলো ক্রিয়েট করবেন, এটা যে কোনো এক জায়গায় জায়গায় থাকতে হবে। আমরা প্রথমে 13 নম্বরে যেমন বললাম, আপনার ওই ছেলের ঘরে যখন সন্তান হবে, তখন আপনি, আপনার আর কাজ শেষ। তখন ওই সন্তান জমিটা কি করবে, সে রাখবে না বিক্রি করবে না দান করে দিবে, সেটার উপর আপনার কোনো প্রভাব খাটবে না। তো এটাই বলা হচ্ছে 14 নম্বরে, যে আপনি যে লাইফ ইন্টারেস্ট গুলো ক্রিয়েট করবেন, এটা সারা জীবনের জন্য পারবেন না, এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হতে হবে। এখন আসি আমরা 16 নম্বর যে আমাদের সেকশন, এই সেকশনটা বুঝলে আমরা আরো টোটালি বুঝে যাব। 16 নম্বর বলতেছে, যদি যার জন্য আপনি সম্পত্তিটা দিছিলেন, আপনার ছেলে,
ওর যদি সন্তানই যদি না হয়, বা প্রথম ওর যদি যে কোনো কারণবশত ওর সন্তানই হলো না, তখন আপনার এই দলিলের ফলাফল কি হবে? এটা বলতেছে যেহেতু আপনি যেটা চাইছিলেন সেটা যেহেতু হয় নাই, তাহলে যেমন হিন্দুদের ক্ষেত্রে আমরা বলি সম্পত্তিটা মূল ব্যক্তির কাছে ফিরে আসে, তখন ওই সম্পত্তিটা আপনার কাছে ফিরে আসবে। আপনি যদি না থাকেন, আপনার যারা উত্তরাধিকারী থাকবে বৈধ, তারা সেই সম্পত্তিটা ভাগ করে নিবে। তাহলে আমরা 13, 14 এবং 16-র মধ্যে দেখলাম 13 ধারায় বলতেছে যার এখনো জন্ম হয়নি তার বরাবর আপনি সম্পত্তি হস্তান্তর করতে পারবেন। সত্য হইল সে যতদিন না আসতেছে জীবিত ব্যক্তিদের মাঝে লাইফ ইন্টারেস্ট হিসেবে সম্পত্তিটা দিয়ে দিবেন। তারপরে 14 নম্বর বলতেছে এই যে লাইফ ইন্টারেস্ট গুলো ক্রিয়েট করবেন, এটা আপনি আনলিমিটেড পারবেন না, যে কোনো এক জায়গায় যায় আপনাকে থামতে হবে। এমন না যে একটার পর একটা চলতেই থাকবে আজীবন, এটা আপনি করতে পারবেন না। আর আমাদের 16 নম্বর যেটা বলতেছে, যদি আপনার ইন্টারেস্ট যেটা আপনি চাইছিলেন সেটা যদি ফুলফিল না হয়, তাহলে জমিটা আপনার কাছেই ফিরে আসবে। আপনি যদি না থাকেন, যারা আপনার বৈধ উত্তরাধিকারী তাদের কাছেই আপনার এই জিনিসটা ফিরে আসবে। এখন আমরা যে ডক্টরিনটার কথা বলতেছিলাম সেটা আমাদের আলোচনা করে কিন্তু 15 নম্বর সেকশন, কিন্তু এটা পড়লে কিন্তু আমরা অতটা বুঝতে পারবো না যে আসলে ওই ডক্টরিনটা এখানে কিভাবে আলোচনা করতেছে। তো জাস্ট আমরা ওই ডক্টরিনটা আরেকবার দেখে নেই। আমাদের যেটা বলা হচ্ছে যে ডক্টরিন অফ সাইপ্রাস। এখন আপনি যে ইন্টারেস্টটা ক্রিয়েট করলেন, এটা ধরলাম আপনি দুইজন ব্যক্তির জন্য ক্রিয়েট করলেন, যে আপনার বড় ছেলের যে প্রথম সন্তান আর ছোট ছেলের প্রথম মেয়ের সন্তান, এই দুইজন যখন হবে তখন সম্পত্তিটা যাবে। তো এখন এই দুইজনের মধ্যে দেখা গেল যে আপনার যে প্রথম ছেলে, তার প্রথম সন্তান হয়ে গেল ছেলের সন্তান। আপনার ইচ্ছা পোষণ ছিল যে প্রথম সন্তান যদি মেয়ে সন্তান হয় তাহলে সে জমিটা পাবে। তো এই জন্য আমরা 15 নম্বরে এই ডক্টরিনটা প্রয়োগ করব, যে যতটুক সম্ভব আমরা যাচাই বাছাই করলাম, যতটুক সম্ভব অপেক্ষা করলাম, কিন্তু আপনার এই জিনিসটা না হওয়ার কারণে আপনি যেটা চাইছেন সেটা না হওয়ার যদি সম্ভব না হয় তাহলে কিছু করার নাই। তার মানে হচ্ছে আমরা একটা জিনিস যেটা পড়ি যে ক্রেতা সাবধানতা নীতি, আপনি যতটুক আপনার ইচ্ছা, আপনি যতটুক পারবেন যাচাই বাছাই করবেন, ওই পর্যন্তই। তো এই ডক্টরিনের যে প্রভাবে এটা আমরা বলতে পারি, এরকম যদি কোনো ইন্টারেস্ট আপনি ক্রিয়েট করেন তাহলে যতটুক সম্ভব আমরা ট্রাই করব, অপেক্ষা করব সেটা বাস্তবায়ন করার জন্য। যদি একান্তই যদি না হয় তাহলে সেটা আর আমার কিছু করার নাই, সেটা আপনার কাছে রিটার্ন ব্যাক করবে। পরবর্তীতে আপনি সেটা আপনার মতো করে ভাগ করে নিবেন। তো মোটামুটি আমাদের এই ছিল আমাদের লম্বা চওড়া ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট। আশা করি আপনারা একবারে টোটাল মাথায় নিতে পারবেন না, এটাতে বারবার আপনাকে দেখতে হবে, একবার না আপনাকে বারবার দেখতে হবে। তবে আমি যে বললাম এই জিনিসগুলো আপনারা প্রথমেই ছোট ছোট করে লিখে রাখবেন, এগুলো আগে আয়ত্ত করবেন। পরে আপনার যখন বিস্তারিত আপনি নিজে গবেষণা করবেন তখন সেকশন গুলা খুলে নিজে পড়ে দেখবেন, তখন যদি আপনার সমস্যা হয়, বুঝতে অসুবিধা হয়, তখন অবশ্যই আমরা আপনাদের যে সমস্যাটা আছে সেটা সমাধান করার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে, কোশ্চেন থাকে, আপনারা করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, আমিন শরীফ ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ভাই অনেক আসসালাম। কিছু শিখলাম, এটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাক্ট, খুব ভালো লাগলো। তো আমার প্রশ্ন হলো, বৃক্ষযুক্ত কোনো সম্পত্তি যদি কেউ কাউকে হেবা করে, হুম, তখন ওই সম্পত্তির উপর যেসব বৃক্ষ আছে, যে হেবা করলো সেই লাগাইছিল, সে বড় করলো, সে ইয়ে করলো, এখন দেওয়ার পরে ওই বৃক্ষগুলো কি সে দাবি করতে পারে? 1 নম্বর কথা হয়েছে এটা আপনি নিজে উত্তর পাবেন। আমরা প্রথমেই বলছি যে প্রপার্টি জিনিসটাকে 4টা আইনে 4 প্রকারের সংজ্ঞা করা আছে, কথা বুঝছেন কিনা। রেজিস্ট্রেশন আইনে ওই যে দণ্ডায়মান বৃক্ষ, ওইটারে সম্পত্তি হিসাবে গণ্য করে না, কথাটাকে বুঝেন। তার মানে আপনি যে জায়গাটা নিচ্ছেন, রেজিস্ট্রেশন আইনে বিল্ডিংটাকে সম্পত্তি প্রপার্টি হিসাবে গণ্য করতেছে, ডেফিনেশন সেকশনটা যদি আপনি পড়েন। তার মানে কথা হয়েছে আপনাদের যদি ভিন্ন রকম চুক্তি না থাকে, কথাটা বুঝেন, আপনার সাথে জি। বিক্রয় যদি ভিন্ন রকম চুক্তি না থাকে, হয়তো কারো কাছে বলতে পারে যে ভাই জমি বিক্রি করে দিব, গাছগুলো আমি কাটে নিব, এইরকম যদি চুক্তি না থাকে তাহলে টোটালটার আপনিই মালিক। সহজ কথা হচ্ছে এটা। যদি ভিন্ন রকম যদি চুক্তি থাকে যে ভাই জমি আপনার, আমি গাছগুলা 2 মাসের মধ্যে কাটে নিব, তাহলে ওইটা তো ওনার। আর যদি কোনো চুক্তি না থাকে তাহলে টোটালটার জিনিসটার আপনিই মালিক। কারণ রেজিস্ট্রেশন আইন দণ্ডায়মান বৃক্ষকে কি করে না, একটা প্রপার্টি হিসাবে ইনক্লুড করে না, বুঝছেন কিনা। তো ওইটা আপনার কিনারও দরকার নাই, রেজিস্ট্রেশন করারও দরকার নাই, বুঝছেন কিনা। আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো আপনার,
আনরেজিস্টার্ড বায়নামা দলিল, বায়নামা দলিল তো রেজিস্ট্রি করতে হয়, কিন্তু আনরেজিস্টার হলে সেকশন 53A তে বলছে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের যে দখল যদি আপনি ওই যে বায়নামা দলিল গ্রহীতা তার বরাবরে যদি করেন, তাহলে বলতেছে যে সে আপনার দাবি করতে পারবে সম্পত্তিটা। এটা কি না মন্তব্য? না, দাবি করতে পারে না। আপনি আরেকটু ভালো করে পড়েন, ওখানে বলা হয়েছে দখল দেওয়া হোক বা না হোক, কথা বুঝছেন কিনা, আপনারে সম্পত্তির দখল দেওয়া হোক বা না হোক, বায়নামা অবশ্যই লিখিত হবে, রেজিস্টার্ড হবে, প্রত্যায়িত হবে, 1 মাসের সম্পাদনের 1 মাসের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে অবশ্যই। এর মধ্যে একটা মেয়াদ থাকবে, মেয়াদ না থাকলে 6 মাস। আনরেজিস্টার্ড হইলে আর বায়নামা রেজিস্টার্ড হইলেও আপনার কাছে কোনো প্রকার মালিকানা আসে না। একটা কথা বুঝবেন, আমরা ওই জন্য বারবারে বলছি, বায়নামা হচ্ছে জাস্ট আপনি সম্পত্তিটা ক্রয় করবেন এই মর্মে আপনাদের একটা চুক্তি, যে ভবিষ্যতে আমরা ক্রয় করব, এটাই। আনরেজিস্টার্ড গ্রহণযোগ্য এই জন্যই হবে না আপনি, কারণ যখনই স্পেসিফিক রিলিফ ট্যাক্স করবেন, যার যেমন 12 ধারা আমরা চুক্তি প্রবল করব, 22-এর ক ধারা বলা আছে অবশ্যই সম্পত্তির ক্ষেত্রে বায়না দলিল লিখিত হবে, রেজিস্টার্ড কৃত হবে। তার মানে অন্য আইনে, ওই আইনে কিন্তু নট স্ট্যান্ডিং এনিথিং বলা আছে, বুঝছেন কিনা, স্পেসিফিক রিলিফ ট্যাক্সে। তাই আপনি ওই বায়নামা আনরেজিস্টার্ড হইলে প্রতিকার পাবেন না। এজন্য আপনাকে ওই স্পেসিফিক রিলিফ ট্যাক্সের 22-এর ক ধারা দেখতে হবে। আচ্ছা, তখন যদি আপনার সেল ডিড হওয়ার আগে যদি এটা ওকে দখল বুঝিয়ে দেওয়া হয়, এতে কোনো আইনত অসুবিধা হবে পরবর্তী স্টেজে কি? কথাটা বুঝেন, 1 নম্বরে বায়নামার ক্ষেত্রে বলাই হয়েছে দখল দেন বা না দেন তাতে বায়নামার কোনো সম্পর্ক নাই। বায়নামার সম্পর্কটা হচ্ছে আপনারা একটা নির্দিষ্ট কিছু শর্তে আপনারা রাজি হইলেন যে ভবিষ্যতে বিক্রি করবেন, আবার নিচে দিয়ে বলে দিছে বায়নামার কারণে কোনো মালিকানা আসে না। তাই আপনি দখল দিলেন কা না দিলেন তার সাথে বায়নামার কোনো সম্পর্ক নাই, বুঝছেন আচ্ছা, কিনা। থ্যাংক ইউ। জি, রাশেদুল করিম ভাই বলেন। আসসালামু আলাইকুম আজিম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, বলেন। আজিম ভাই, আমি হচ্ছে প্রথম বেসের স্টুডেন্ট। এখন আপনার আজকে আমন্ত্রণ পাইছি, খুব জি ভালো আছে আপনার এই ক্লাসটা। আমার একটা প্রশ্ন হচ্ছে ভাইয়া, ওই আমাদের একটা মসি সম্পত্তি, হ্যাঁ, তো আমার জি বাবা একজন আর ফুফুস একজন, দুই ফুফু আমাদেরকে রেস্ট্রি ভাবে আমাদের সব, ওনাদের সব সম্পত্তি আমাদের দিয়ে দিয়েছে। এখন আমরা একটা জায়গায় বিক্রি করতে চাচ্ছি, ওখানের মধ্যে আর দুইটা ফুফুর, 4টা ফুফুর মধ্যে 2টা ফুফু তো পেয়ে গেছে, আর 2টা ফুফু আছে, এবং ওদের ছেলে মেয়েরও মারা গেছে। তো এখন আমি ভাবছি আমার একটা জমির সম্পূর্ণ জমিটা বিক্রি করে দেওয়ার জন্য। জি এখন ওই বিক্রি করার জন্য ওই ফুফুর অংশগুলা কি আমরা ওই একটা দাগ বা অ্যাওয়াজ দিয়ে, ওই আমরা যেগুলো ইয়া করি আর কি, অন্য একটা জায়গা, আমাদের সম্পত্তির জায়গার মধ্যে দাগ দাগ দেওয়ার পরে ওই জমিটা বিক্রি করতে পারবো কিনা? না, এখন কথা হয়েছে যেটাকে তার না, তার দাগ জামিন বলে। না না, ওইরকম আর এখন আর হয় না। যেমন আগে দলিলে লেখা থাকতো আপনি এক দাগে জমি বিক্রি করলাম, যদি এক দাগে না পায় 3 দাগে বুঝাইয়া নিবেন, এইরকম শর্ত এখন আর চলে না, ওই যুগ চলে গেছে। এখন হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার, টু দা পয়েন্ট, এক দাগে বিক্রি করতেছেন এক দাগেই আসবে, বুঝছেন কিনা। এখন আপনার জি। ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার ফুপুর যারা উত্তরাধিকারী আছে ওদের সাথে আপনি একটা চুক্তি করতে পারেন যে ভাই আপনারা 3 জায়গায় পাবেন, আপনারা ওই এক দাগে নেন সবকিছু, কথা বুঝছেন কিনা, একটা বাটোয়ারা করে নেন, বলে আপনারা তো ওই জায়গায় পাবেন, তো ওইটা না আপনাদেরকে আমরা এই জায়গায় দিলাম সবকিছু। তারা যদি এগ্রি করে তাহলে আপনার জন্য সিকিউর, এটা ছাড়া অন্য কোনো পন্থা নেই। না, যিনি ক্রেতা উনি বলতেছে আমি ওই জায়গাটা আমার খুবই দরকার, আমাকে ওই জায়গাটা দেন, আমি ভাই প্রয়োজনে আমি একটা কথা ইয়া। হচ্ছে, শুনেন, কথা হচ্ছে ক্রেতার ইচ্ছায় তো আর বিক্রেতা কাজ করবে না, তাই না। আগে আমরা বিক্রেতার কথা বলতেছি, তার জমি, এখন ক্রেতা কোনটা ক্রয় করবে সেটা তার ইচ্ছে, ওইটা তো আপনার আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে আপনি যেটা বিক্রি করবেন সেটা আপনার মালিকানায় আছে কিনা, এটাই আমার দেখার বিষয়। এখন আপনার ওইটার মধ্যে আপনার আচ্ছা, আচ্ছা। উত্তরাধিকারী আছে, আপনার ফুপু আছে, ফুপুর উত্তরাধিকারী আছে, তারা তো বলতে পারে যে না আমি বিক্রি করব না। তো ওই জন্য যদি তাদেরকে সহ বিক্রি করে দেন, তাদেরকে যদি ওই দলিলে রেজিস্ট্রেশন করাইতে পারেন তাহলে ভালো। আর না হলে তাদের সাথে একটা বাটোয়ারা করেন যে আপনারা 3 দাগে পাবেন, এই এক দাগটা আমি বিক্রি করে দিচ্ছি, আপনারা অন্য দাগে নিয়েন। এটা যদি তারা এগ্রি করে তাহলে আপনার জন্য 100% কারেক্ট আছে, সমস্যা নেই। অথবা যেটা করতে ধন্যবাদ। পারেন, একটা একটা কথা বলি, ক্রেতা ক্রেতা যদি জি। রাজি থাকে আপনি বিক্রি করে দিতে পারেন, সহজ কথা বলি, ক্রেতা যদি রাজি থাকে আপনি বিক্রি করে দিতে পারেন। পরবর্তীতে আপনার ফুপুর উত্তরাধিকারীরা বেশি থেকে বেশি বাটোয়ারা বাটোয়ারা মামলা করবে, তো আপনি যে কোনো এক জায়গা থেকে বুঝাই দিলেন, ঝামেলা শেষ, এত কি আছে।
যিনি আপনার জমিটা ক্রয় করবে, তো উনি বাটোয়ারা দলিল দ্বারা দেখাবে যে আমি এই মূল্যে এই অংশের মালিক আছি, সমস্যা হবে না। আচ্ছা, ধন্যবাদ। জি সিয়াম ভাই, মাইক্রোফোনটা আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আজিম ভাই, সালাম। জি ভাই। ভাই একটা সম্পত্তি